কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। আমার ঘটনার সত্যতা যাচাই করার জন্য যত জনের সাথে লাগে আমি আপনাদেরকে কথা বলিয়ে দেব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তাসিন, লিখছি মাগুরা জেলা শহর থেকে। আমি বর্তমানে তামিরুল মিল্লাত মাদ্রাসায় আলিম ইন্টারে অধ্যয়নরত অবস্থায় আছি। আমি 2010 সাল থেকে ভূত এফএম এবং অতঃপর ভূত.com-এর সাথে আছি। এই ঘটনাটি লিখব করে 6 বছর। ঘটনা বোঝার সুবিধার্থে বলে রাখা ভালো, আমি মাদ্রাসা থেকে কোরআন হিফজও সম্পূর্ণ করেছি। প্রিয় রাসেল ভাই ও লিসেনার্স, যে ঘটনা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব এটা আমার মাদ্রাসায় পড়াকালীন সময়ের একটি ঘটনা। ঘটনাটি অনেক বড় হওয়ার দরুন আমি 2 পর্বে বিভক্ত করেছি। বিশেষ দ্রষ্টব্য, ঘটনার ভয়াবহতা 2য় পর্বে। কথা না বাড়িয়ে শুরু করছি। ঘটনা 1। সাল 2013, অক্টোবর মাসের 16 তারিখ, কোরবানিদের পরের দিন শুক্রবার সকালে আমাকে সুন্নাতে খাতনা মুসলমানি করানো হয়। প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই ভাবছেন এমন অদ্ভুত কথা আমি কেন বলছি। সামনে চলুন, বুঝতে পারবেন। রাসেল ভাই, আমাকে যখন খাতনা করানো হয় ততদিনে আমি বেশ বড় হয়ে গেছি। আমি মক্তবে পড়া শেষ করে হিফজ বিভাগে চলে গেছি। এত অহেতুক কথা কেন বলছি তার একটু বর্ণনা দেই। দোতলা মাদ্রাসাটি মাগুরা শহরের ভেতর দিয়ে বয়ে চলা নবগঙ্গা নদীর তীরে অবস্থিত, আর মাদ্রাসা মসজিদ পাশাপাশি। আর এটা শহরের প্রাণকেন্দ্র। আর আমাদের হিফজ বিভাগ ছিল মসজিদের 2য় তলায়। কোরবানি ঈদের 1 সপ্তাহ পর ছাত্ররা ছুটি কাটিয়ে মাদ্রাসায় ফিরে আসে। বলে রাখা ভালো, মাদ্রাসা আর আমার বাসা একই জায়গায়। মাদ্রাসা থেকে আমার বাসা আর আমার বাসা থেকে মাদ্রাসা দুটোই দেখা যায়। মাদ্রাসায় ঈদের ছুটি শেষ হবার পর আমাদেরকে মক্তব বিভাগ থেকে আনুষ্ঠানিকতার সাথে হিফজ বিভাগে উঠিয়ে দেওয়া হয়। তাই অগত্যা আমাকে অসুস্থ অবস্থায় মাদ্রাসায় যেতে হয়। হিফজ বিভাগের প্রথম রাতে আমার ঘুমাবার সিট যেখানে পড়েছে তার বরাবর দরজা। আমি ব্যথায় কাতর হয়ে ঘড়ির দিকে তাকিয়ে জেগে আছি, ভাবছি কখন সকাল হবে। রাত যখন ঠিক 2:37, হঠাৎ আমার কানে দরজা খোলার শব্দ ভেসে আসে। আমি দরজার দিকে তাকাতেই দেখি লম্বা একটা ছেলে দরজা খুলে আমার দিকে তাকিয়ে কেমন যেন হতচকিত হয়ে দরজার পাশে থাকা গ্রিলটা ধরল। গ্রিল ধরতে না ধরতেই কোনো বাতাস তাকে লাথি মেরে দিল, আর সে উড়ে গিয়ে ধপাস করে পড়ল। ছেলেটার পড়ে যাওয়ার শব্দে ঘুম ভেঙে গেল হিফজ বিভাগের কিছু বড় ছাত্রের ও হুজুরদের। হুজুর এবং সেই বড় ছাত্ররা দ্রুত এসে ছেলেটাকে ধরে আমার পাশে খালি জায়গায় শুইয়ে দিল। ছাত্ররা তাকে চেপে ধরল, আর হুজুর তার চারপাশে কি যেন পড়ে ফু দিয়ে আঁকিবুকি করে দিল। ঘটনা 2। ওই দিন ফজরের নামাজ পড়ে এসে ছাত্রদের থেকে জানতে পারি ছেলেটার নাম মুতাসসিম। তাকে কবিরাজ আসছে দেখতে। অনেকদিন ধরে নাকি মুতাসসিমে ভাইয়ের জিনের সমস্যা। ওই দিন সকাল 7টা নাগাদ কবিরাজ এসে ভাইয়ের 2 হাতে 2টা আংটি পরিয়ে দেন। অতঃপর যেখানে ঘুমাবেন তিনি ওইখানে দেয়ালে একটি দোয়ার কাগজ সেঁটে চলে যান। এভাবে বেশ কয়েকদিন ভালোই কাটছিল। 2 দিন পর ফজরের নামাজ শেষে ক্লাসে ফিরছি। হঠাৎ মুতাসসিম ভাইয়ের সকলের ওপর আক্রমণ। কিছু বুঝে ওঠার আগেই এক টুকরো বাঁশ মুতাসসিম ভাই তুলে ছুঁড়ে মারল আমাদের দিকে। পেছন থেকে বড় কারি সাহেব হুজুর আমাদের সামনে এসে কি একটা দোয়া পড়ে সামনে হাত রাখতেই বাঁশটা হুজুরের হাতে লাগার আগেই পড়ে যায়। সাথে সাথে কিছু বড় ছাত্ররা দ্রুত মুতাসসিম ভাইকে থামাতে গেলে তারা ব্যর্থ হয়। অতঃপর কারি সাহেব হুজুর দোয়া পড়ে মুতাসসিম ভাইকে ধরা মাত্র সে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর কবিরাজ ও হাফেজ সাহেব হুজুর উপস্থিত হন। কবিরাজ হাফেজ সাহেব হুজুরকে বলেন, মুতাসসিমের হাতের আংটিরা কোথায় হুজুর? হুজুর মুখের ইশারায় জানি না বলে সম্বোধন করলে ঠিক তখনই মুতাসসিম ভাইয়ের ওপর কবিরাজ তার জিনকে হাজির করায়। একটি আংটি মুতাসসিম ভাই মাদ্রাসার বাইরের সানসেটের ওপরে ফেলে। আরেকটি জিন নিয়ে সমুদ্রের ভেতর আংটিটির ক্ষমতা নষ্ট করে ফেলে। সানসেটের ওপর থেকে আংটি আনা গেলেও সমুদ্রের ভেতর থেকে দ্বিতীয় আংটিটি আনা সম্ভব না। কবিরাজও চলে যায়। মুতাসসিম ভাইয়ের জন্য নতুন করে আংটি বানিয়ে আনতে হবে। কবিরাজ সরা মাত্র মুতাসসিম ভাই আবার নড়াচড়া শুরু করে। তখন আমরা বুঝতে পারি কে এসেছে। সে মুতাসসিম ভাইকে উড়িয়ে নিয়ে যাবে এমন একটা ভাব। হুজুর এবার তার চারপাশে পানি ছিটিয়ে দিয়ে শান্ত করে কথা বলতে শুরু করে। সেই সকাল থেকে বিকেল পর্যন্ত হুজুর কথা বলেন। হুজুর রাত্রে খাবার শেষ করে আমাদের সবাইকে নিয়ে বসেন। বাকি কথা হুজুর যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে বলছি। এতদিন মুতাসসিম ভাইয়ের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেটি ছিল একটি হিন্দু জিনের কাজ। সে আজ থেকে মুসলমান হয়েছে। মুতাসসিম ভাইয়ের সাথে যে জিনটি আছে তার নাম
দেবী, তবে বর্তমানে তার নাম ফাতেমা। বড় হিন্দু ঠাকুর পরিবারের মেয়ে সে, 6 ভাইয়ের একমাত্র বোন। ছোটবেলায় মুআতাসিম ভাইকে দেখে তার পছন্দ হয়। তখন থেকেই ফাতেমা মুআতাসিমের সাথে থাকে, খেলাধুলা করে। ফাতেমা মাঝে মাঝে মুআতাসিম ভাইকে তাদের দেশে নিয়ে যেতে চায়, আর তখনই মুআতাসিম ভাইয়ের মা মুআতাসিমকে খুঁজে পেত না। এভাবে বেশ কয়েকদিন হবার পর মুআতাসিমের মা মুআতাসিমকে নিয়ে যায় কবিরাজের কাছে, আর কবিরাজ ফাতেমাকে হাজির করে ফাতেমার একটি আঙুল পুড়িয়ে দেয়। তারপর থেকে সে ক্ষিপ্ত হয়ে কবিরাজকে বলে আজ মুআতাসিমকে সে নিয়ে যাবে। আজ এই মহিলাকে মারার প্রতিজ্ঞা করলাম। ঘটনাক্রমে মুআতাসিম ভাইয়ের মাকে মেরে ফেলা হয়। কবিরাজকে বিভিন্নভাবে মারার চেষ্টা করেও ব্যর্থ হয়। কবিরাজের ছেলেকে প্রতিবন্ধী করে দেয়। তবে এই কবিরাজ বা হুজুর বা মুআতাসিমকে সে নিয়ে যেতে পারে নাই। এখন সে মুসলমান হয়েছে আমার হাতে বায়াত। সে মুআতাসিমের আর কোনো ক্ষতি করবে না। আমার সাথে কথা হয়েছে, তোমরা ঘুমিয়ে যাও বলে সেদিনের মতো আমাদের ঘুমানোর ছুটির ঘোষণা করে। এখন চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনা, এবং এটি একটি ইমেইল। সেই ইমেইল থেকেই পড়ছি, যেভাবে তিনি লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি রাজশাহী থেকে নাহিদ আফরান, একজন স্টুডেন্ট, তাই সঙ্গত কারণেই রাজশাহী থেকে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। ভূতত্রমে পাঠানো এটা আমার ফার্স্ট স্টোরি। ঘটনাটা যদি ভালো লাগে তো পড়ে শোনার অনুরোধ রইল। ঘটনাটি এখন থেকে 2 বছর আগে আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। শুরুতেই বলে রাখি, আমি ছোটবেলা থেকেই এসব অলৌকিক বিষয় নিয়ে খুব ইন্টারেস্টেড। তাই সময় পেলেই আমি আর আমার বন্ধুরা মিলে রাতে ঘুরতে বের হই সেই সব জায়গায়, যেগুলো জায়গা নিয়ে আমাদের এলাকায় অনেক রহস্যময় ঘটনার প্রচলন আছে। ঘটনাটি যেই সময়ের, আমি তখন 10ম শ্রেণীতে পড়াশোনা করছি, আর 3 মাস পরে আমার ফাইনাল এক্সাম। এমন সময় আমি আমার বাসা থেকে ততটা বের হই না। আমার গ্রামটা রাজশাহী জেলার বাগমারা থানায়। আমাদের গ্রামের প্রবেশ পথেই অনেক বড় একটা জঙ্গল পড়ে। ওই জঙ্গলটি স্থানীয় ভাষায় কালীতলা নামে পরিচিত। এই জঙ্গল দিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে, পরে সময় পেলে আপনার কাছে পাঠাবো। এখন মূল ঘটনায় আসি। দিনটি ছিল সোমবার। সেদিন আমার এক চাচাতো ভাইয়ের কাজিনের বিয়ে। আমি এবং আমার 3 চাচাতো ভাই রকি, গোলাম এবং শাকিল বিয়ে বাড়িতে গেলাম। সেখান থেকে ফিরতে আমাদের মোটামুটি অনেক রাত হয়ে গেল। আমরা 4 জন হাঁটতে হাঁটতে একদম আমাদের গ্রামের ওই জঙ্গলের কাছে এসে পড়লাম। একটু ভয় ভয় লাগছিল। প্রথমে ভাবলাম আব্বুকে ফোন দিয়ে আসতে বলি, কিন্তু আমার এক চাচাতো ভাই বলে উঠল, আমরা তো 4 জন, চল, ভয় নেই। আমি একমত হলাম। তারপর আমরা 4 জন একসঙ্গে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে শুরু করলাম। আমরা তখন জঙ্গলের প্রায় মাঝখানে চলে এসেছি। ঘড়িতে সময় 12টা 40। বলে রাখি, জঙ্গলটার মাঝখানে একটা চায়ের স্টল আছে, যেটা সন্ধ্যার পরপরই বন্ধ করে দেয়। কিন্তু আমরা সবাই অবাক হয়ে দেখলাম সেদিন এত রাত পর্যন্ত ওই চায়ের স্টলটি খোলা আছে। সেখানে প্রায় 15 থেকে 20 জন লোক নিশ্চুপভাবে বসে আছে। অন্ধকারে দোকানে জ্বলে থাকা হালকা আলোতে বোঝা যাচ্ছে সবাই এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে, এবং তাদের পরনে লম্বা লম্বা কাপড়। কেউ কোনো কথা বলছে না। আমরা প্রথমে ততটা গুরুত্ব দিলাম না। আমরা যখন দোকানটা অতিক্রম করে চলে গেলাম, ঠিক তখন আমার চাচাতো ভাই গোলামের ক্যান্ডেলটা ছিঁড়ে যায়, এবং সে যখন পেছন দিকে তাকায় তখন দেখে ওই দোকানে কেউ নেই, সম্পূর্ণ দোকান ফাঁকা। ব্যাপারটা আমরা আন্দাজ করতে পেরে সবাই দৌড় লাগালাম। এই ঘটনাতে আমার কিছু না হলেও আমার এক চাচাতো ভাইয়ের পরের দিন থেকেই প্রচন্ড জ্বর আসে। প্রায় 1 মাস ধরে ও অসুস্থ থাকে। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু এর চাইতেও খারাপ কিছু আমার সাথে হতে যাচ্ছিল। আমি তা কখনো ভাবিনি। এর মধ্যে আমার এসএসসি ফাইনাল এক্সাম হয়ে যায়। আমার রেজাল্ট মোটামুটি ভালো হয়। তাই আমি আমাদের গ্রাম থেকে বেশ দূরেই একটা সরকারি কলেজে ভর্তি হই।
কলেজটি দূরে হওয়ায় আমি আর আমার এক বন্ধু সিদ্ধান্ত নিলাম আমরা মেসে থাকব। যেই ভাবা সেই কাজ। এপ্রিলের 12 তারিখ আমরা মেসে শিফট করি। বলে রাখি, আমাদের মেসটি ছিল 2 তলা ছোট একটি ফ্ল্যাট। যেখানে মোট 4টি রুম ছিল। নিচের 2টি রুমের একটিতে আমি, আমার বন্ধু এবং অন্য একটি রুমে ব্যাংকের এক ম্যানেজার থাকতেন। আর ওপরের 2 রুমে আমাদের কলেজের 2জন টিচার থাকতেন। আর প্রতি রাতে বাসার মেইন গেট লক করে দেয়া হতো, এতে করে কেউ ভেতরে বা বাইরে যাবার সুযোগ পেত না। প্রথম প্রায় 1 মাস কোনো সমস্যা হয়নি। তারপর ধীরে ধীরে সমস্যা উঁকিয়ে দিতে থাকে। আমার বন্ধুটি রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আর আমি বেশি রাত করে ঘুমাই। যেদিন থেকে আমি বিষয়টি আন্দাজ করি সেদিন ছিল বৃহস্পতিবার। রাত তখন আনুমানিক 2টা। বরাবরের মতন আমার বন্ধু ঘুমিয়ে গেছে, আর আমি মোবাইলে একটা মুভি দেখছিলাম। এমন সময় আমি দরজায় হঠাৎ করে কারো নক করার সাউন্ড পাই। আমি কোনো কিছু না ভেবেই দরজা খুলে দেই এবং দেখি যে দরজার ওপাশে কেউ নেই। তাই আমি মনের ভুল ভেবে দরজাটা লক করে শুয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তে আবারও দরজায় নক। আমি আবারও দরজাটা খুলে দেই, কিন্তু কাউকে দেখি না। এবার আমি একটু ভয় পেয়ে যাই। আমি আবার দরজাটা লক করে শুতে যাব, ঠিক সেই মুহূর্তে অনেক জোরে জোরে নক হচ্ছে এবং প্রচন্ড জোরে জোরে আমার নাম ধরে কেউ ডাকতে থাকে। আমি আমার বন্ধুকে ঘুম থেকে জাগাই, আর ঠিক সেই মুহূর্তে শব্দ আসা বন্ধ হয়ে যায়। এভাবে প্রত্যেক দিন রাত ঠিক 1টার পর এই ঘটনা আমার সাথে প্রতিনিয়ত হতে থাকে। কখনো কখনো কারো কান্নার আওয়াজ, অনেক জোরে জোরে হাসির আওয়াজ আমি প্রতিনিয়ত পেতে থাকি। রাতে মনে হতো আমাদের ছাদের ওপর অনেক লোকজন ফুটবল খেলছে। অনেক জোরে জোরে আওয়াজ পেতাম আমি। অথচ আমাদের ওপরের তলায় থাকা আমাদের কলেজ টিচারকে জিজ্ঞেস করলে তারা বলে এমন সাউন্ড কখনো পায়নি। এসব ঘটনা আমার বন্ধু প্রথমে অবিশ্বাস করলেও পরে ঘটনাটা বিশ্বাস করতে বাধ্য হয়। এসব বিষয় নিত্য নতুন হওয়ার কারণে আমি অতটা ভয় পেতাম না, কিন্তু তার পরের ঘটনাগুলো মনে পড়লে আমার গা শিউরে ওঠে। সেদিন ছিল 26 জুন 2017। আমার বন্ধুটি একটি প্রয়োজনীয় কাজে বাড়িতে চলে যায়। বন্ধুকে এগিয়ে দিয়ে বাজার থেকে ফিরতে ফিরতে আমার একটু রাত হয়ে যায়। আমি একটু ক্লান্ত, আর রুমে একা থাকায় রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। সচরাচর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস না থাকায় অনেক রাতে আমার খুব পিপাসা পায়। আমি পানি খাওয়ার জন্য খাট থেকে পা যখন তুলে রাখলাম, আমার মনে হলো আমি খুব ভেজা জায়গায় পা রেখেছি। কিন্তু রুম কেন ভেজা হবে? হয়তো পানি পড়ে গেছে। এসব ভাবতে ভাবতে আমি যখন রুমের লাইট অন করলাম, তখন আমি যা দেখলাম তা আমি কখনো কল্পনাই করতে পারিনি। আমি দেখলাম আমার বন্ধু তার বিছানায় শুয়ে আছে। ওর গলা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ আলাদা, দেহটা ছটফট করছে, হাত দুটো অর্ধেক কাটা, সমস্ত রুম রক্তে ভিজে গেছে। রক্ত দেখে মনে হচ্ছে একদম তাজা রক্ত। গলা থেকে ফিনকিরিয়ে রক্ত বের হচ্ছে। আমি মাথাটি বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে চিৎকার করছে। আমি তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি আর সামলাতে পারলাম না, জোরে চিৎকার দিয়ে দৌড় লাগালাম। আমি আমার রুমের দরজা খুলিনি, কিন্তু জানি না কেমন করে আমি রাস্তায় চলে আসলাম। অনেক জোরে দৌড়াচ্ছি, চতুর্দিকে প্রচন্ড অন্ধকার। আমি দৌড়াচ্ছি, আর ওই ভয়ঙ্কর হাসিটা শুনতে পাচ্ছি। আমাকে বলছে, তুই যত খুশি দৌড়া, তোকে ছাড়বো না। আমি দৌড়াতে দৌড়াতে একসময় জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিছু জানি না। আমি যখন আমার জ্ঞান ফিরে পেলাম, তখন দেখলাম আমি আমার বাড়িতে। আমি নাকি আমাদের মেসের ছাদে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। আমি আমার সাথে ঘটে যাওয়া বিস্তারিত সব ঘটনা খুলে বলি। আর একটা অবাক করা বিষয় যে আমি ছাদে অজ্ঞান হয়েছিলাম, কিন্তু আমার রুম থেকে লক করা ছিল। তারপর এক বড় হুজুরের সাথে আমার দেখা করানো হলে হুজুর বলেন আমাকে নাকি খারাপ একটা জিন অনেক দিন ধরে আমার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু
আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে করতে পারিনি। হুজুর আমাকে একটা তাবিজ দেন আর বলেন এটা সবসময় তোমার সাথে রাখবা, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। তার কয়েকদিন পরে আমরা মেয়েটি ছেড়ে দিই। ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমার সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, কিন্তু আমি আজও মাঝে মধ্যে স্বপ্নের মধ্যে ওই বিকট শব্দটা, ওই হাসিটা শুনতে পাই। এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তো আমরা শুরু করি বাবু ভাইকে দিয়ে। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা শুরু করছি। এটা হচ্ছে একটা মানে নিউলি ডেভেলপড একটা বিল্ডিং নিয়ে। এটা হচ্ছে ঢাকার মানে উত্তরের কাছাকাছি একটা জায়গায় একটা বিল্ডিং ওখানে তৈরি হয়। ইটস লাইক কাইন্ড অফ আ সিটি, নাম বলা যাবে না। যাই হোক, ওখানে যখন নাকি বিল্ডিং গুলো তৈরি হয় তখন আমার পরিচিত আর কি, আমার এক স্টুডেন্ট, ওরা ওখানে আর কি আপনার অ্যাপার্টমেন্ট কিনে। তো যখন জায়গাটা ডেভেলপ হচ্ছে তখন ওরা দেখতে গিয়েছিল জায়গাটা বেশ বেশ ওয়েল অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেড জায়গা, সবকিছুই আছে এবং সব মানে খুব সুন্দর আর কি। তো যাক, তো ওরা যেখানে বিল্ডিংটা কিনে সেটা মানে বেশ মানে ইসের লাইক লাস্টের দিকে আর কি বিল্ডিংটা পড়ে, এবং ওই বিল্ডিংটার মানে তখনও ওই ব্লক গুলো আর কি যেখানে কাজ হচ্ছে সেটা পুরো কমপ্লিট হয় নাই আর কি। তো যাই হোক, ওর বাবা কথা বলার কারণে, এই কমপ্লেক্সের ওদের সাথে কথা বলার কারণে ওদের বিল্ডিংটার মধ্যে যদিও লাইক সবগুলো অ্যাপার্টমেন্টের কাজ শেষ হয় নাই, লাইক নিচের দিকে মাত্র কয়েকটা অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়েছে, ওদের 8 তলা না 9 তলায় জানি এরকম, আমি ফরগেট মানে পুরোপুরি আমি মনে করতে পারছি না ফ্লোরটা। ওখানে ওদের আর কি কাজটা বলে বলে শেষ করে দেয়, মানে বলে যে এটা আমরা কমপ্লিট করে দিব, আপনি উঠে যেতে পারবেন। তো ওর বাবা মোটামুটি ওই দিন জায়গাটা কমপ্লিট করার পরে ওরা উঠে একদিন সময় মতো ওই বিল্ডিং এ উঠে যায় আর কি। তো দেখ, ওর কথা হচ্ছে যে জায়গাটা খুবই সুন্দর ছিল, অ্যান্ড যখনই বেরোতো দেখা যেত যে রাতের বেলা বেশ কোয়াইট একটা নাইট এনভায়রনমেন্ট লাগছিল। যাই হোক, তো বাসাটা যখন উঠে ওদের ফ্যামিলিতে ছিল ওর বোন আর ওর একটা ছোট ভাই, একদম ছোট নিউবর্ন, লাইক নিউবর্ন বলতে ঠিক না, লাইক 3-4 বছর বয়স হবে ভাইটার। তো ওই ছোট ভাইটার জন্য ওরা আর কি অ্যাকচুয়ালি একটা রুম রেখেছিল। রুমটা হচ্ছে ওর বাবা আমার রুমের ঠিক পাশে, এবং ওটাকে ওরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওইভাবে করে রেডি করে রেখেছে। ওখানে ক্রিব আছে, রকিং চেয়ার আছে, সবকিছু ওখানে রেখে ওরা রাখবে, এবং চিন্তা করছিল যে কয়েকদিন পরে যখন নাকি আর একটু ইউজ টু হয়ে যাবে, ওর বাচ্চা মানে ওর ভাইটা একটু বড় হলে ওখানে আলাদা থাকবে ওর ভাই। আচ্ছা, তো ওরা ওই বাসায় ওঠে, এবং ওঠার পর থেকে ওই বাসার মধ্যে ওরা মানে ওর কাছে খুব একটা মানে পিসি ফিলিংস হয় বাসাটাতে ওঠার সময়, কারণ লিফটটা মাঝখানে কিন্তু কোনো ফ্লোরে থামে না আর কি। মাঝখানে ওই যে 2 তলা 3 তলা পর্যন্ত এমনি আছে, তারপর টান দিয়ে একদম সোজা ওদের ফ্লোর পর্যন্ত ওঠার একটা ব্যবস্থা ওরা করতে। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে লিফট বন্ধ, তো সিঁড়ি দিয়ে উঠতে হতো আর কি। জি, সিঁড়ি দিয়ে যখন উঠতো তখন দেখতো যে সিঁড়ি দিয়ে বেশ মাঝখানের ফ্লোর গুলা বেশ অন্ধকার, এবং বিশাল একটা কমপ্লেক্সের মধ্যে সিঁড়ি দিয়ে যখন উঠতেছে, তো অন্যান্য ফ্লোর গুলা যেখানে আছে সেগুলো দরজা লাগানো ছিল না, বেশ দেখা যেত হু 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 করে বাতাস এরকম খেলা করতো মাঝখানে। তো জিনিসটা ওর কাছে মানে খুব মানে বেশ গা শিরশিরানি লাগতো আর কি। আচ্ছা, তো ওখানে ওঠার 3-4 দিন পর একদিন রাতের বেলা এরকম ও উঠতেছে সিঁড়ি দিয়ে। তো যখন সিঁড়িতে উঠতেছে, ওঠার পরে মনে করেন যে প্রায় 5-6 তলার মতো উঠতে আর কি, এরকম একটা কাছাকাছি ফ্লোরে এসে হঠাৎ করে দেখলো যে ওখানে যে লাল লাইট লাগানো ছিল, মানে আমরা যে ফিলামেন্টের যে বাল্বগুলো ব্যবহার করি, ওইটা ওইটা পিট 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 করে ঠাস করে নিভে যায় লাইট গেল। লাইটটা যখন নিভে যায় তোর কাছেও মনে হয় এটা হতে পারে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করছে বা কিছু, কিন্তু সিনটা ওর কাছে একটু সিনেমেটিক লাগছে, মানে সিনেমায় যেরকম দেখে। তো সে খুব মজা পাইছে আর কি। মজা পেয়ে বলে যে এটা কি মানে মনে হচ্ছে একটা ভৌতিক ব্যাপার, হ্যাঁ আমি এটা একটু বলতে পারবো বাসায় দিয়ে যেরকম লাইট নিভে গেল। তো এটা চিন্তা করে ও যখন সিঁড়িতে উঠতে রাফেল ভাই, তখন ও দেখলো যে বাতাস, প্রচন্ড বাতাস, যতটুকু না বাতাস নর্মালি উপরে হচ্ছিল তার থেকে বাতাসটা বেড়ে গেছে, এবং বাতাসটা বেড়ে যে লাইক ওর সামনে একটা সার্কেলের মতো কুশনের মতো বাতাস ওখানে ঘুরতেছে জাস্ট ওই জায়গাটার মধ্যে। তো ওখানে ও দাঁড়ায় যায় কিছুক্ষণ চিন্তা করে যে এই বাতাস কি জন্য হচ্ছে, এটা কি কোনো ভৌতিক কোনো কিছু নাকি। তখন চিন্তা করলো যে এরকম বাতাস তো মাঠে ঘাটে অনেক দেখে গরমকালে।
তো ও এটা চিন্তা করে না, ও হেঁটে যায়। ও হেঁটে যখন যায় ও ঠিক বাতাসটাকে ক্রস করেই যায়। আচ্ছা, এবং বাতাসটাকে যখন ক্রস করে যায় ওর হঠাৎ করে ওর শরীরটা ঝিমঝিম করে ওঠে, মানে একটা আনইউজুয়াল ফিলিং তার হয়, এবং লাইক মানে পুরো শরীরটা কাটা দিয়ে ওঠে, এবং মনে হচ্ছে যে কেউ ওর ঘাড়ের কাছে চেপে ধরছে, এরকম একটা ফিল হয়। তো ও মোটামুটি একটু অস্বস্তি ফিল নিয়ে আস্তে 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 উপরে চলে আসে, এবং যখন উপরে আসতে থাকে এরপরে প্রতিটা পদক্ষেপে সে ভয় পাওয়া শুরু করে। আসলে লাইক ওর মনে হচ্ছে যে সামথিং ইজ ফলোইং হিম, এরকম একটা ফিল নিয়ে সে উপরে ওঠে, এবং উপরে উঠে বাসার মধ্যে আসে। বাসায় এসে গেট নক করে, নক করার পর অনেকক্ষণ ওর পরে ওর মা গেট খুলে খুলে বলে, কি হয়েছে তোমার, তোমার এরকম লাগতেছে কেন তোমাকে? তো বলে যে আমি এরকম এরকম উঠছি, এরকম এরকম, মাকে বলে যে আমি এরকম দেখছি। তো তখন আর ওই লাইট বন্ধ হওয়ার ব্যাপারটা সে মজা করে বলে না, তখন মনে হচ্ছে ওর কাছে ভয় লাগতেছে, সেভাবে করেই বলে। তো বলার পর ওর মা বলে যে বাবা এইভাবে তো ঠিক না, তুমি রাতের বেলা এভাবে উঠতে, এরকম বাতাসে ঘূর্ণি দেখছো, এগুলোর মধ্যে দিয়ে হাঁটা ঠিক না, অনেক কিছু খারাপ থাকে এসে। তোর মা ওকে করে কি পানি পড়া, মানে পানি পড়ে সেটা খেতে দেয়। তো সেটা করেও তার কাছে শান্তি লাগতেছিল না। ও এটা পানিটা খায়, খাওয়ার পরে রাতের বেলা ও রাতে ঘুমাতে যায় আর কি বাসায়। মানে যখন রাতে ঘুমাতে যায় অনেকক্ষণ কম্পিউটার ব্রাউজ করে, লাস্টে যখন ওকে ঘুমাইছে লাইট টাইট নিভাই দিছে। তো তখন আসলে অনেকক্ষণ পর ওর মনে হচ্ছে যে ওই যে রুমটা যেখানে ওর ভাইয়ের থাকার কথা, সেখান থেকে ওর ভাইয়ের শব্দ শুনতেছে। লাইক মানে বাচ্চাদের যেমন যে একটা শব্দ, হ্যাঁ লাইক বাচ্চারা করে না, শব্দ করে, মানে কথা বলে অস্পষ্ট টাইপের, ওই ধরনের একটা শব্দ শুনতেছে। তো বলে ভাই ওখানে করতেছে, ভাই তো আমার রুমে, আমার রুমটা হচ্ছে বামে বেরো করিডোর দিয়ে একটু দূরে, এত সহজে শব্দ শোনার কথা না। তো ও করে কি বিছানার থেকে উঠে উঠে আস্তে 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 করে গেট খুলে। তো গেটটা যখন খুলে ও ফিল করে যে করিডোরের মধ্যে কিছু একটা বসা, ওই পুরা করিডোরটার মধ্যে কিছু একটা বসে আছে, লাইক মানুষ বা কিছু একটা, কিন্তু যেটা কোনো মানে ও দেখতে পাচ্ছে না কিছু, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বসা। যাই হোক, খুব ভয় পায়, ভয় পেয়ে আস্তে আস্তে যায়, দেখে যে শব্দটা ঠিক ওর ভাইয়ের যে রুমটা সেখানে, ওখান থেকে আসতেছে, এবং গেটটা লাগানো না, ভেজানো গেট, মানে একটু চাপানো, একটু খোলা। তো তখন চিন্তা করতেছে যে আম্মু কি কোনো কারণে ওকে এই রুমে রেখে গেছে বা কিছু, ও মানে হঠাৎ করে মানে একটু অন্যরকম চিন্তা করে। তো হেঁটে হেঁটে যায়, যে কি করে গেটটার কাছে যখন যায় তখনও মানে স্পষ্ট শব্দ শুনতেছে, ওর ভাইয়ের সেই ছোট বাচ্চার গলা। যখন ঠেলা দিয়ে ঢুকার পর দেখে যে শব্দটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কেউ নাই, কিন্তু ওই যে কোণার মধ্যে যে চেয়ার রাখা, সেইখানে সে দেখে, তাকায় যে একটা অবয়ব বসা। ইটস লাইক চেয়ারের উপরে কেউ বসে আছে, এবং লাইক পাটা মাটিতে না, পাটা লাইক উঁচু করে বসা, এবং ওই মুখের জায়গাটা কিছু দেখা যাচ্ছে না, মুখের জায়গাটা চোখের মতো দেখা যাচ্ছে, এবং চোখটা লাইক আগুনের চোখের মতো। এবং এটা দেখার পরে ওর গা একদম শিরশির করে ওঠে, এক লাফ দিয়েও বের হয়ে আসে রুম থেকে। রুম থেকে যখন চলে আসে ওর কাছে মনে হয় যে ওই করিডোরের মধ্যেও কেউ একজন এরকম বসে আছে, ঠিক একই রকম শেপের কিছু একটা। ও লাফ দিয়ে এসে রুমে পড়ে ভয়ে কাঁপতে থাকে, এবং ওইভাবে ওই রাতটা ওর কেটে যায়। এবং ও সকালবেলা মানে দিনের বেলা ওর মাকে এরকম বলে যে আমি এরকম দেখছি রুমের মধ্যে। তোর মা বলে, তুমি এই যে কালকে ওখানে আসলো, তুমি ভয় পাইতো, দুঃস্বপ্ন দেখতে, এরকম কিছু না, মানে ইটস লাইক এটা খুবই নর্মাল জিনিস, তুমি হয়তো ভয় পাইছো, এসে তুমি দোয়া পড়ো, নামাজ পড়ো, এগুলো বলে ওর মা ওকে সান্ত্বনা দেয়। তো পরদিন যখন নাকি ওই বাসার মধ্যেও থাকে, ওর কাছে সারাদিন মনে হয় যে বাসার মধ্যে কেউ একজন আছে এবং ওর দিকে নজর রাখে। ও মানে ও ভালো ফিলই করতেছে না বাসায়, এবং ও সন্ধ্যার পরে একটু বাইরে যেতে চায় চা খাওয়ার জন্য। ও যখন সিঁড়ি দিয়ে নামতে যায় তখন ওর মনে হয় সিঁড়ির পরে একটু বসা, এবং ও আবার উঠে আসে, ওই দিন আর নামে না ও বাসার ভিতর থেকে, ও বাসার মধ্যে চলে আসে, এসে ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ওর কাছে এরকম ফিল হতে থাকে। তো ওই দিন ঠিক সন্ধ্যার আগে যে যেটা হয়, ও ওই হেঁটে হেঁটে ওর মায়ের রুমের দিকে যায় আর কি, যে দেখে যে ওর ভাইটা ওখানে আপনার হয়ে আছে। তখন মনে করেন জাস্ট সন্ধ্যাটা ঘনায় গেছে এরকম একটা সময়, যে যে দেখে যে ওর মায়ের রুমের মধ্যে মাটা কেউ নাই, কিন্তু ভাইটা আসবে, ভাইটা প্রিভের মধ্যে দাঁড়ানো এই করতেছে। তো ও যখন কাছে যায়, ওর ভাইটা ওকে দেখে একদিকে তাকায় থেকে, মানে ওর দিকে তাকায় তাকায় একটা চিৎকার করে পুরো নীল হয়ে যায়, গায়ে কাঁদতে থাকে ওর ভাইটা, মানে সিরিয়াস কাঁদতে থাকে। ও যত কাছে যায় মনে হয় কান্নার আরো বেড়ে যাচ্ছে, মানে কান্নার মানে মানে লিমিটলেস কান্না, মানে বাচ্চাটা মানে এক নাগাড়ে কাঁদতেছে। তোর মা জোর দিয়ে আসে, কি হতে এসে বাচ্চাকে কোলে নেয়, বাচ্চার কান্না একদমই থামে না। ও বাচ্চা ওর দিকে তাকায় নীল হয়ে কাঁদতেছে, এবং গায়ের কালার পুরো নীল হয়ে গেছে বাচ্চার। তোর মা যেটা করে, ও তাড়াতাড়ি সরায়, ওর বাবা আসে, খবর দেয়, বাচ্চাকে শান্ত করার চেষ্টা করে, বাচ্চা থামতেছে না।
সিরিয়াস অবস্থা, ওরা মনে করে হাসপাতালে নিয়ে যাবে। তো এরকম করে এই ভাইকে ওরা হাসপাতালে নিয়ে যাওয়ার মাটা। তো হাসপাতালে নিয়ে যেও আসলে বাচ্চার কিছু হয় না, বাচ্চাকে আপনার ডাক্তাররা শান্ত করার চেষ্টা করে, ওষুধ দিয়ে এই দিয়ে পাঠায় কাঁদতেছে। তো ওখানে ওদের প্রতিবেশী একজন বলে যে এখানে একজন আছে, হুজুর আছে, ওনার সাথে দেখান কি হয়েছে বাচ্চার এসে। তো ওরা ওর বাবা মা হুজুরের সাথে কন্ট্যাক্ট করে, হুজুরের সাথে কন্ট্যাক্ট করার পরে হুজুর আসে, ওদের বাসায় আসে। তো হুজুর বাসায় এসেই হুজুর যখন বাসাটায় ঢুকে তখন উনি ওই বাসায় পা দিয়ে বলে যে এই বাসাটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। বলে যে কি সমস্যা, বলে যে এখানে কোন একটা কিছুর আসর আছে, আপনারা একটুই থাকেন এবং এই বাসাটার মধ্যে, এগুলো তো আসলে বাসাগুলো তৈরি হয়েছে খুব জায়গার মধ্যে, মানে ব্যারেন টাইপের ছিল এই জায়গাগুলা। হ্যাঁ, তো এখানে অনেক কিছুই থাকে এবং বাসার ফ্ল্যাটেও এখানে আশেপাশে কেউ থাকে না, আপনাদের বাড়িটা বন্ধ দিতে হবে, বাচ্চাটাকে দেখি। তো বাচ্চাটার কাছে হুজুরটা যায়, উনি যে দোয়া পড়ে বাচ্চাটাকে যখন উনি ধরে ফু দেয়, তখন বাচ্চাটা কান্না টান্না যতটুকু ছিল, বাচ্চাটা কেঁপে কেঁপে উঠতেছিল, এটা থেমে যায় আর কি। তখন উনি একটা দোয়া পড়ে বাচ্চাকে ফু দেয় এবং ওই যে কায়তন টায়তন পড়ে ঝেড়ে দেয় এবং ওই হুজুর কি করে ওই বাসাটাকে আপনার বন্ধ করে দেয়। উনি দোয়া পড়ে করে ওনার কিছু প্রসিজার করে উনি বাসাটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে বলে যে আপনারা একটা জিনিস সাবধানে থাকবেন, যে যেহেতু এখানে বাচ্চা আছে, আপনারা খুব সাবধানে থাকবেন। ছোট বাচ্চাদেরকে এরকম দুষ্ট জিনটা অনেক ডিস্টার্ব করে, ভয় দেখায় এই সেই। আর ওই উনি তখন এগুলো বলে বাসাটা বন্ধ করে যখন উনি যাচ্ছে, তখন উনি ওই ভাইটার দিকে নজর পড়ে, কি আমার স্টুডেন্ট যেটা ছিল ওর দিকে নজর পড়ে, বলে কি যে ওর এরকম অবস্থা কেন। ও তখন বলে যে ওর কাছে যে ফিলটা হচ্ছিল ওই হুজুরকে দেখে, ওর কাছে খুব রাগ লাগতেছিল হুজুরটাকে দেখে, মানে অস্বস্তি ফিল হচ্ছিল যে কেন এই লোকটা এখানে কি করতেছে, মানে সে মানে অসহ্য লাগতেছিল। যেহেতু অসহ্য লাগার তার কোনো কারণ নাই, হুজুর তাকে দেখে অনেকক্ষণ তাকায় থেকে বলে কি ওর কি কোনো সমস্যা আছে, ও কোথায় গেছিল। তখন ওর মা বলে যে না এরকম না, বাট ও কয়দিন আগে এরকম ভয় পাইছে। তখন হুজুর ওকে বলে যে ওকে আমার ঝাড়তে হবে। তো ওকে নিয়ে যায়, হুজুর নিয়ে রুমে বসায়, আরেক রুমে বসায়, ওকে ঝাড়ার ব্যবস্থা করে এবং ওকে ঝেড়ে টেড়ে ওকে পু দিয়ে দেয়। অবশ্যই যতবার হুজুর ওকে ঝাড়ছে ততবারই নাকি ওর শরীর দিয়ে মনে হচ্ছে যে লাইক একটা গুজ বাম্পের মতো চলে গেছে, মানে প্রত্যেকবার শরীর হয়ে গেছে এবং এক পর্যায়ে লাইক খুব প্রশান্তি আসছে, মানে ঘুমের মতো, মানে লাইক মনে হচ্ছে যে ঘুমায় যাবে এরকম একটা পজিশন। তো ওকে বলে যে বাবা তুমি কিন্তু সন্ধ্যার সময় এখান থেকে বেরোবা না। হ্যাঁ, আর ওর ওর মাকে বলে দেয় যে আপনারা এই বাসাটায় আছেন, এখানে আসলে বিল্ডিংটা ওইভাবে বাঁধা হয়নি, আপনাদের এই ফ্লোরটাকে আমি বন্ধ করে দিতে, দোয়া পড়ে করে দিতে, কিন্তু কখনো ওই এখানে এরকম খোলা রাখবেন না, সন্ধ্যার সময় দরজা জানলা বন্ধ করে দিবেন। এবং এরকম বলে উনি হুজুরটা চলে যাওয়া দোয়া দিয়ে যায় এবং কিছু ওই যে দোয়া টোয়া টানায় রাখতে বলে বাসায়। তো এবং বলে যে অনেক রকম ফেস করবেন প্রবলেম, বাট বাসার মধ্যে কিছু হবে না। তো আমার স্টুডেন্ট বলছে যে ও যেটা দেখতো, তারপরেও আসলে ভাই দেখতো কি যে মাঝে মাঝে ওদের বাসার যে জানালা আছে না, ওর যে বাসার যে জানালাটা, ওই জানালাটার মধ্যে নক হতো, টক 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 করে নক করতো রাতের বেলা। এবং জানালা তো বুঝেন, আটতলার ওপরের জানালা, বাইরে কিন্তু কিছুই নাই, লাইক একটা ছোট সানসেটের মতো কার্নির সাথে আর কিছুই নাই। ওইখানে টক 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 করে নক করতো। নক করলে মানে মনে হতো যে কেউ জানি এখানে আসে, লাইক জানালার উপর নক করতো, তারপর দরজার মধ্যে আঁচড় কাটতো। হ্যাঁ, তারপরে একদিন যেটা হচ্ছিল যে ও নাকি মানে বের হয়েছে করিডোরে, ওখান থেকে ডাইনিং স্পেসে যাবে, ওখান থেকে ওই গেটের পাশ থেকে মনে হচ্ছে কেউ ওর নাম ধরে ডাকতেছে এবং শীষ দিয়ে নাম দিয়ে নাম ধরে ডাকার মতো। এবং ও ডাকটা এমন ছিল যে ওর কাছে খুব কিউরিয়াসিটি হচ্ছিল যে ও যায় যে দেখুক যে ঘটনাটা কি, কিন্তু সে যে দেখেনি। তো এরপরে একদিন ও ছাদে উঠছিল ওই বাড়ির, ছাদে উঠে ওর কাছে খুব উইয়ার্ড ফিলিং হয়েছে এবং সামহাও ও নেমে আসছে। তো আলটিমেটলি পরবর্তীতে আস্তে ধীরে বাসাটার মধ্যে মানুষ আসছে এবং ওদের বাসায় ঝামেলাগুলো কমে গেছে। তবে এখনো নাকি মাঝে মাঝে ওদের বাসার মধ্যে মনে হয় যে এটা ওদের উপরতলায় যেটা ছাদটা, ওদের 2-3টা ফ্লোর উপরে, সেই ফ্লোরে বাসিন্দারা বলে যে ছাদের উপরে এখনো মনে হয় রাতের বেলা কেউ দৌড়াদৌড়ি করে, লাইক আপনার বাচ্চারা খেলাধুলা করে না, দৌড়ায়, সেরকম দৌড়াদৌড়ি করতেছে ছাদে, কিন্তু কেউ গেলে নাকি কাউকে দেখে না। এই হচ্ছে কাহিনী। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। আপনার প্রথম ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এর পরে যেটা করব সেটা হচ্ছে আমরা এর পরে ডক্টর আলিফের কাছে যাব এবং ডক্টর আলিফের কাছে একটা ঘটনা শুনে আসবো। আমরা চলে যাবো ডক্টর আলিফের কাছে, তার ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি ডক্টর আলিফের ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
থ্যাংক ইউ রাসেল ভাই। আহ, আমি যে ঘটনাটা শেয়ার করবো আজকে, এটা আমাকে পাঠিয়েছে হচ্ছে শাহিন নামে এক ভাই। আসলে তিনি মানিকগঞ্জে থাকে, আর তার ঘটনাটা হচ্ছে পিরোজপুরের। তো এটা অনেকদিন আগের ঘটনা। ওই সময় মনে করেন 88-র বন্যার সময় আর কি, শুরু হয়নি তখনও, কিন্তু ওই সময়কার ঘটনা। তো তখন তার বয়স 15 বছর ছিল, এবং এই ঘটনার সাথে উনি প্রত্যক্ষভাবে জড়িত আর কি, যেন বাবার ঘটনা। তো যেহেতু ঘটনা একটু বড়, আমি অন্যান্য সবকিছু বাদ দিয়ে ঘটনায় যাই। তো যেইখানকার ঘটনা, সেটা বয়স সামনে সাল শুনে বোঝা যায় যে এতটা সভ্যতার আলো ছিল না জায়গায়। আর বাসার ওদের বাড়িটাও থাকতো একবারে, বাড়িটাও ছিল একদম অজপাড়া গায়ে। আর আলো আলো বলতে হচ্ছে আসলে রাত্রেবেলা চলতে গেলে ল্যাম্প পোস্ট না, টর্চ লাইটে চলতো। আর টিভি তো ছিল না, মানে 2 গ্রাম মিলে 2টা বাড়িতে টিভি ছিল। তো ওনার বাবার একটা ব্যবসা ছিল, ওই যে যেসব বাড়িতে বাড়িতে টিভি ছিল, ওরা উইকলি কি করতো, ওই শুক্রবার হলেই দেখা যেত ব্যাটারি ভাড়া করতো। তো ওনাদের বিজনেসটাই ছিল এরকম ব্যাটারি ভাড়া দেওয়া। ওরা এরকম আপনার জেনারেটরের মেশিন মানে চালু করে এই ব্যাটারিগুলো চার্জ দিত, এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে ওরা ভাড়া দিত আর কি। আর ওনার দাদার আর কি, যে শাহিন ভাই যায়, ওনার দাদার একটা বিজনেস ছিল, সেটা ওনার বাবা পর্যন্ত ধরে রেখেছে। এটা হচ্ছে রাসেল ভাই, কেউ মারা গেলে যেসব ম্যাটেরিয়ালস গুলা লাগে, সেই সব মানে সেই সবের দোকান আর কি। ওনার দোকানের নাম হচ্ছে চিরবিদায় স্টোর। আর ওই দোকানে ওইরকম কফিন, কর্পূর, তারপরে তুলা, কাফনের কাপড়, তারপরে আপনার আগরবাতি, মোমবাতি, দিয়াশলাই, এগুলি অ্যাভেলেবল ছিল। তো ঘটনার দিন হচ্ছে, মানে বর্ষা তখন শুরু হয় নাই, সেদিন বৃষ্টি হচ্ছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো দোকান বন্ধ করতে করতে দেরি হয়ে যায়, কারণ ওনাদের সবগুলো ব্যাটারি আছে কিনা ঠিক মতো, সবকিছু ঠিক মতো দেখে। আর এই দোকান দুটো পাশাপাশি ছিল, ব্যাটারির চার্জের দোকানটা, আর পেছন দিক দিয়ে ওদের পাশের দোকানে যাওয়া যেত। তো এই পাশে শাটার যদি বাড়ি থেকে বন্ধ করে, তো ভেতরটা দিয়ে ওই পাশেরটা ভেতরটা দিয়ে বন্ধ করা যায়। এরকম সময় বৃষ্টি পড়তে পড়তে হঠাৎ করে দেখা গেল যে বৃষ্টিটা গড়িবাড়ি থেকে মুষলধারে শুরু হয়ে গেল। তখন তার ছেলে তার সাথে ছিল, মানে আমি যার কাছ থেকে ঘটনাটা পেয়েছি তিনি ছিলেন, এবং যে ঘটনাটা প্রত্যক্ষ করেছে পুরো ঘটনাটা, সেটা হচ্ছে ফরিদউদ্দিন সাহেব, উনি ছিলেন। তো হঠাৎ করে যখন দোকানটা বন্ধ করবে, তখন তিনি দেখলেন যে 2টা কুকুর এসছে দোকানে, এসে বসেছে আর কি। বৃষ্টি পড়ছিল তো, 2টা কুকুর এসে বসেছে। তখন দোকান বন্ধ করতে হবে, কুকুর 2টার মধ্যে একটা কুকুর শাটারের বাইরে, একটা শাটারের ভেতরে বসছে। তো কি করবে, দোকান তো বন্ধ করতে হবে। তো তার হচ্ছে চাপছে না কুকুরগুলো। এমন সময় তার ছেলে ওই ব্যাটারি চার্জ দিয়ে মোটা তার দিয়ে একটা কুকুরকে দিল বাড়ি সজোরে। 2টো কুকুরই দৌড়ে চলে গেল এই বৃষ্টির ভিতরে। তো তারা শাটার বন্ধ করবে, এই পাশে চেক করতে গেছে, যে এই পাশে কফিনটা রাখা আর কি। এবং হঠাৎ করে ভিতরে পাশে পিছন দিকে যে দোকানে যাওয়ার পর দেখা যায় যে বেঞ্চের মধ্যে 2জন লোক বসে আছে। এই বৃষ্টির মধ্যে তাদের শরীর টরীর ভিজা ছিল না, তারা 2জন বসে আছে। এবং তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কারা। বললো যে আমাদের কিছু জিনিসপত্র লাগবে, আপনার কাছে কি গুলি আছে নাকি। বললো যে কি কি লাগবে। তো সর্বপ্রথম বলে আমাদের 200 গজ কাফনের কাপড় লাগবে। বাপরে বাপ, ভয়ঙ্কর ব্যাপার। পরে বললো যে আমাদের 200 গজ কাফনের কাপড় লাগবে, আমাদের 2টা কফিন লাগবে, আর লাগবে হচ্ছে 100 প্যাকেট আগরবাতি, আর দিয়াশলাই লাগবে। যে আমি আপনাকে কফিন দিতে পারবো, কিন্তু এখন এত রাতে তো সম্ভব না, আমার এখানে একটাই বানানো আছে। আর মজার বিষয় হচ্ছে আসলে এই গ্রামে মানে 2-3 গ্রাম মিলে ওনার একটাই দোকান। কেউ মারা গেলে উনি জানে, বোঝে কে মারা গেছে, এবং ওই পরিমাণ জিনিসপত্র উনি রেডি করে রাখে। পরে যখন শেষ হয়ে যায়, পরে ঢাকা থেকে আবার নিয়ে যেত আর কি। তো জানতো যে কে মারা যাবে, মারা গেছে, উনি এই পরিমাণ জিনিসপত্র দিয়ে দিত বা নিজেই পৌঁছে দিত, এরকম জিনিসটা আর কি। তো উনি জানে না কে মারা গেছে। তো জিজ্ঞেস করলো, ভাই এত কাপড় নিবেন, বুঝতেছি না তো মারা গেছে কে। তো ওই 2জন লোকের মধ্যে একজন, যিনি তাই 5 ফিট 5.5 ফিট লম্বা, বেশি মানে নর্মাল মানুষের মতো, বলছে যে মারা যায় নাই, কিন্তু মারা যাবে। তখন উনি একটু মানে রাফ অ্যাটিটিউড শো করে আর কি। কারণ আমি একটু জিনিস স্কিপ করে গেছি, বলেছি যে বড় ঘটনার কারণে আমি এগুলি জানাইনি। উনি একটু প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, আর এলাকার ভিত্তিক যেসব মানুষগুলো আমার কাছে যেত, ওনার সবাইকে ভালো উপদেশ দিত, আহ, আমলের ব্যাপারে বলতো, মানে সবাই খুব পছন্দ করতে থাকে। তো তিনি বললেন যে ভাই, আপনারা কি নিয়ে মজা হাসি ঠাট্টা করতেছেন, জান এগুলি আমি বিক্রি করবো না, নইলে আমি আপনাকে ম্যানেজ করে দিতে পারতাম হয়তোবা, কিন্তু এইগুলি নিয়ে, এগুলি মজা করার বিষয় না, আপনারা যান দোকান থেকে চলে যান।
তো আমি দোকান বন্ধ করবো, আমাকে বাইরে যেতে হবে। তো উনি দোকানের ভিতর থেকে এরকম ওনাদেরকে এক প্রকার রাত ব্যবহার করে তাড়িয়ে দেয়। তো যেহেতু দোকান বন্ধ করতে হবে, উনি শাটার বন্ধ করে দোকানের ভেতর থেকে দুটো পলিথিন নিয়ে রওনা দিয়ে দেয় ছেলেকে নিয়ে। তো অর্ধেক পথ আসার পথে ওনার বুকে ব্যথা শুরু হয়ে যায়, বৃষ্টিও কমে যায়, তখন দমকা হাওয়া বইছিল। বুকে ব্যথাটা এরকম যে ওনার শার্প কিছু দিয়ে হার্টের মধ্যে কেউ যদি মানে ছুরি দিয়ে আঘাত করতে, এরকম ব্যথা হঠাৎ করে। তো তিনি ওই তার বাড়িতে যাওয়ার পথে যে জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিত, সেই জায়গায় উনি বসার জন্য চিন্তা ভাবনা করেন, যেই জায়গায় বসি তুই তোর মাকে ডেকে নিয়ে আয়। তো ছেলেকে বসে তোর মাকে, এবং সেদিন তার ওয়াইফের ভাই আসছে আর কি, মানে তার শ্যালক এসছে বাড়ির বাসায়। তো বলেছে যে তোর মামাকে ডেকে নিয়ে আয়। তো তার বুকে প্রচন্ড ব্যথা থাকার কারণে সেই জায়গায় বসে পড়ে। আর তার জন্ম ওই জায়গায়, তার বাবার জন্ম ওই জায়গায়, মানে ওই জায়গার মানুষ সে। তো ওই জায়গায় ভয় পাওয়ার কোনো কথাই নেই, মানে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো হঠাৎ করে বাতাস বইছে, হঠাৎ করে তার পেছনে একটা ফপাস করে শব্দ হয়, মানে গাছের উপর থেকে কিছু একটা পড়লো। কিন্তু এটা এরকম কোনো গাছ না যে উপর থেকে কিছু পড়বে, এটা নর্মাল করে ওই গাছ আর কি, তো নিচে বসে আছে আর কি। হঠাৎ করে জিনিস পড়লো, তো তার সাথে টর্চ লাইট ছিল, টর্চটা ছিল লুঙ্গির ভিতরে বাঁধা, যেহেতু বৃষ্টি পড়ছিল টর্চটা যেন না ভেজে সে লুঙ্গির সাথে ভেতরে রাখছিল। তো টর্চটা বের করে সে পেছনের দিকে মারে। তো মেয়ে মানুষ দেখে যে একটা কুকুর পরে, কুকুরের মাথা পড়ে আছে, জিব্বাটা বের করে একটা কুকুরের মাথা পড়ে আছে। উনি খুব অবাক হয়ে দেখতে দেখতেই কয়েক সেকেন্ডের মধ্যে উপর থেকে আরেকটা কুকুরের মাথা পড়ে, এবং 1 মিনিটের মধ্যে ওনার সামনে কুকুরের লেজ, হাত, পা, একটা পর্যায়ে নাড়ি ভরিয়ে সহ পড়ে, চিৎকার করতে থাকে। ওনার শরীরটা অসাড় হয়ে যায় এই মুহূর্তে, উনি মুভ করতে পারে না। উনি এমন করে বলতে থাকে যে উনি যে চিৎকার করে বলছে এটা কেউ শোনার মতো অবস্থা না, কারণ উনি যেখানে বসেছিল ওই জায়গাটাও পরিচিত। ওখানে পিছনে যে ঘরগুলো আছে তাদেরকে ডাকলেই চলে আসার কথা, কিন্তু তার কথা হচ্ছে যে উনি যেভাবে বলছে তাতে উনি নিজেও মনে হয় শুনছে না, মানে তার মুখ টুক সব অবস্থা, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, এরকম ভাবে চিৎকার করছে, তো শোনার কথা না কারো। এই হতে হতে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে গেল, এরপর আর কিছু মনে নেই। তো উনি, ও সরি আসলে ভাই, আমি একটা জিনিস স্কিপ করে গেছি। হঠাৎ করে তিনি দেখলো যে একটা, মানে অজ্ঞান হওয়ার আগে, যখন অজ্ঞান হওয়ার আগে সে দেখলো যে একটা কুকুর, মানুষ টুপি একটা কুকুর, মানে মানুষের ফেস কিন্তু কুকুরের বডি, এসে এই মাথাগুলোকে জিব্বা দিয়ে চাপছে। এটার পরে তিনি অজ্ঞান হয়ে যায়। এরপর আর কোনো এরপরে তো আমার কিছু মনে থেকে ছিল না। উনি বাসায় যখন ঘুম ভাঙে, জ্ঞান ফেরে, তখন এলাকার লোকজন জমে গেছে। তো জিজ্ঞেস করে যে তোর এইরকম কেন হলো, হঠাৎ করে কি অবস্থা? তো বললো যে, মানে প্রথমে বলতে চাচ্ছিল না, প্রেসার দিয়ে বলল যে আমি এরকম এরকম জিনিস দেখেছি। এটা কথা বলে নাই যে দোকানে তার 2জন লোক এসেছে, এসব কথা তিনি গ্রামবাসীর কাউকে বলে নাই। তো বলেছে যে এরকম অবস্থা, আমি বা কাছে নিচে এইসব জিনিস দেখেছি। তো বলে যে ভাই তুই, তোর বুকে ব্যথা ছিল, হয়তো বেশি এক্সপেন্সিভ প্রেসারের কারণে তুই কিছু উল্টাপাল্টা দেখছিস, সেটা কোনো কিছু না ভাই, টেনশন করিস না, কোনো কিছু হবে না। ওই দিন রাতের থেকে তার 102 ডিগ্রি জ্বর। জ্বরটা এমন যে প্রায় 3-4 দিন তাকে ভোগায়, এবং জ্বরের অবস্থায় উনি যে বিলাপ গুলা পারে, সেখানেও তিনি বারবার নাকি এরকম ভাবে বলেছে শোয়া অবস্থায় যে তোরা আমাকে মারিস না, এই তোরা দূরে থাক, আমার কাছে আসিস না, এরকম কিছু আর কি। তো বাসার সবাই মনে করেছিল উনি মারা যাবেন আর কি, কারণ যে অবস্থায় বিলাপ পাওয়া শুরু করেছে, আগেকার লোকজন মনে করতো যে এরকম অবস্থা থাক না, ভালো না, ভালো লক্ষণ না। তো একটা পর্যায়ে উনি সুস্থ হয়ে ওঠে আস্তে আস্তে 4-5 দিন পর। সেদিন মানে টেনশনটা এরকম ছিল যে ওনার তো ব্যবসায়ী হচ্ছে ওই ব্যাটারির দোকানটা, তো অনেকগুলো বাসায় ব্যাটারি চলে যায় আর কি, চলে যাওয়ার কারণে মানে রিসিভ করতে পারছে না। ওই মুহূর্তে দোকান চালাচ্ছিল তার চালক আর তার ছেলে মিলে একসাথে চালাচ্ছিল। তো ব্যাটারি গুলাকে উঠাতে হবে, রিসিভ করতে হবে, এই নিয়মটা ওই জানতো না দেখে সে এই শরীর খারাপ নিয়েও সেদিন দোকানে যায়। দোকানে যাওয়ার পর তার শালককে বলে যে এইখান থেকে লিখে লিখে দেয় এসব জায়গা থেকে তোকে ব্যাটারি গুলো তুলতে হবে, নইলে ব্যাটারি গুলো আবার চার্জ দিতে হবে, নইলে তার তো ব্যবসায়ী ব্যাটারি গুলোই। তো যাই হোক, উনি এরকম অবস্থায় কথা বলতে বলতে সন্ধ্যার সময় মাগরিবের ওয়াক্তের একটু আগে 6 জন লোক তার দোকানে আসে। এসে বলে আমাদের 2টা কফিন লাগবে, আপনাকে যে দুজন মানুষ আসছিল অর্ডার দিয়ে গেছিল, আপনি কি রেডি করে রেখেছেন? বলে কই, আমাকে তো কেউ কোনো কিছু অর্ডার দেয় নাই। বলে আচ্ছা ঠিক আছে, যখন অর্ডার দেন তখন থাক, আপনি একটাই কফিন দেন, বলে 2টা কফিন দেওয়া সম্ভব না, একটা কফিন দেন, আর 2জন মানুষের জন্য কফিন একটা কাফনের কাপড় দেন, আর কিছু জিনিসপত্র লাগবে, এগুলি আমাদের এই বাড়িতে পৌঁছায় দেন। উনি বলে এই আপনি নিয়ে যান, আর কে মারা গেছে বলেন তো, নাম বলেন তো আমি একটু শুনি।
বলে আপনি চিনবেন না, আপনি নিয়ে যান, এটা ওই বাড়ির লোক। তো ওই বাড়ি তো সবাই পরিচিত স্যার, মানে তার পরিচিত সবাই। তো ওনারা আর কিছু বলে নাই, ওরা হাঁটা শুরু করে দেয়। তো ডেকেও ওনারা কথা শুনে নাই, বলে আমাদের কাজ আছে, আপনারা একটা বাসায় পৌঁছায় দেন, বাড়িতে পৌঁছায় দেন। তো ওই বাড়িতে যেতে ক্ষেতের মাঝখান দিয়ে গেলেও যেতে 20 মিনিট সময় লাগে। তো উনি ভাবলেন যে উনি যেহেতু এরকম ইসলামিক মাইন্ডের একটা মানুষ, ইসলাম প্র্যাকটিসিং মুসলিম আর কি, ওই যা ঠিক আছে, একটা খেদমতের জন্য জিনিসগুলো দিয়ে আসে বাড়িতে। একটা মানুষ মারা গেছে, দেখাও তো বিষয়, দেখারও তো দরকার, কে মারা গেল। তখন পর্যন্ত ওনার কাছে এগুলো হিট করে নাই। লাস্ট বার যে দুজন লোক এসছে, ওরা কাফনের কাপড় চেয়েছে, কফিন চেয়েছে, সেগুলি নিয়ে তো তা প্রপারলি হিট করে নাই। যেহেতু বাড়ির নাম বলছে, ওনার বাড়ির দিকে রওনা দিয়েছে জিনিসপত্রগুলো নিয়ে, সাথে তো তার শ্যালক। তো শ্যালককে আপনার ওই বাড়িতে ঢোকার পথে এন্ট্রান্সে, মানে প্রবেশের, ওই বাড়িতে ঢোকার প্রবেশের পথে ওই শ্যালককে দাঁড়া করে, মানে দেখি কি অবস্থা, কে মারা গেছে দেখা দরকার। তো বাড়ির ভেতরে ঢুকে দেখে যে কোনো মানুষের শব্দ নেই। একটা বাড়িতে কেউ মারা গেলে কান্নাকাটির শব্দ তো দূর থেকেই পাওয়া যায়, কোনো শব্দ নাই, সারা শব্দ নাই, কেউ নাই। ওই জামাইল্লা, ওই রাসেল্লা, কই তোরা, মানে সে পরিচিত আর কি ওই জায়গা। কিন্তু যাদেরকে চিনে ওরা কেউ এই এত জোরে ডাক দেওয়ার পরও শুনছে না। আর তখন মাত্র সন্ধ্যা, মানে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরবর্তী সময়কার এই ঘটনা, কেউ শুনছে না, সে কেউ কোনো কথা শুনছে না। তো উনি দেখলো যে আপনার ওই বাড়ির উঠোনে দুজন মানুষ শুয়ে আছে। ওদের শরীরে কাফনের কাপড় নাই, কিন্তু নর্মাল আপনার বিছানার চাদর টাইপের কিছু দেওয়া, দুইজনই শুয়ে আছে। এবং ওনাদের পায়ের বরাবর, পা থেকে 5-6 ফিট সামনে ওই যে 6জন এসেছিল, ওই 6জন দাঁড়ানো। এই 6জনের বর্ণনা কি দিব, 6জন এরকম যে এত লম্বা মানুষ, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হচ্ছে যে কি জানি দিয়ে তৈরি, এদের চেহারাও দেখা যাচ্ছে না, সব আমি ঝাপসা দেখতে। তো ঝাপসা দেখছিল আর কি। আর তার শ্যালক ওই গেটের, মানে আপনার প্রবেশ পথে দাঁড়ানো, তাকে এখনো ডাকে না, তুই আসিস না আমি না বলা পর্যন্ত। তো ওই 6জন জিজ্ঞেস করে কি ব্যাপার, আমাদের ম্যাটেরিয়ালকে নিয়ে আসছেন? বলে হ্যাঁ আমি নিয়ে আসছি। বলে যান ওইখানে সামনে যান। ওই দুইজন যে শুয়েছিল তারা তাকে ডাকে, আপনাকে তো আমরা ভয় দেখাইছিলাম, আপনি কিছু মনে করেন না। আপনাদের ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না আমাদের, কোনো দিন ক্ষোভ টোপ থাকলে আমাদের মাফ করে দেন, নিতান্তই আপনাকে ভয় দেখানো ছিল। তো আমরা চলে যাব, আমরা কিছুক্ষণ পরে চলে যাব, আপনি যদি পারেন আমাদেরকে একটু কলমা পড়ান, আমাদের একটু কালেমা পড়া দেন, আপনি পড়লে আমরা আপনার সাথে পড়বো। তো উনি তো ভাই বুঝতেই পারতেছে যে এখানে আর ভালো কিছু হচ্ছে না, আর যা হচ্ছে তা নর্মাল কিছু হচ্ছে না। উনি সাথে সাথে তার শ্যালককে ডাক দেয় ওইখান থেকে, এই তুই চলে আয় কাছে আয়। তো তার শরীর অসাড় হয়ে যাচ্ছে, যে বসে বসে উঠানে। তো সে কালিমা পড়ে এবং তার সাথে সাথে ওরা দুইজনে রিপিট করে। বাই দিস টাইম বলে যে ঠিক আছে, আপনার ম্যাটেরিয়াল গুলা, যারা শুয়ে ছিল তারা আপনার ম্যাটেরিয়াল গুলো আমাদের, ওদেরকে বুঝাই দেন। এই বলতে বলতে ওনারা দুজন, মানে মনে করেন মানে আপনি কাঠের মধ্যে যে মরা পাতার মধ্যে পাড়ালে যেরকম শব্দ, ঠিক সেরকম শব্দের মতো একটা শব্দ হলো, এবং ওই 6জন মিলে একসাথে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললো আর কি। তো সাথে সাথে তিনি বুঝে গেলেন যে ওই এর মধ্যে পাশে ধাক্কা দিয়ে দেখে যে তার শাল্লা না ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে, পড়ে গেছে, ওইখানে নাই আর। তাহলে এই যে এখন যা ঘটবে, হয়তো আমি একদম, আমার একটা খারাপ অবস্থা হবে, না আমি মারা যাব। ওই 6জন তাকে মানে অভয় দিল যে না, আপনার কোনো ক্ষতি হবে না, টেনশন করেন না, আমাদেরকে একটু সময় দেন, আমরা লাশটাকে গোসল করাবো। তো পুরো প্রসেসটা 5 মিনিটের মধ্যে হয়ে যায়, লাশ গোসল করানো, রেডি করানো, সবকিছু 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আর খাটিয়া যেহেতু একটা নিয়ে আসছে, কিন্তু মজার বিষয় খাটিনার দরকার ছিল না। আপনি আসলে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন আমাকে, যে এত বড় কাফনের কাপড় তাহলে কেন দরকার ছিল। ওই মুহূর্তটাতে এরকমই দরকার ছিল যে কাফনের কাপড়টা এত বড় কেন। তো এখন এখানে নর্মাল একটা মানুষ, দুটা মানুষ শুয়ে আছে। তো এই 5 মিনিটের প্রসিজারে বলেছে যে আপনার এখান থেকে নড়বেন না, এখান থেকে যাবেন না। তো বাড়ির পেছনেই কবর হলো, সে কবরস্থ করা হলো, কবর দেওয়া শেষ হলো। ওরা ঠিক আছে আপনাদেরকে আমি আগাই দিই, এই 6জন ছিল, ঠিক আছে আপনাকে আমি আগাই দিই। ওই প্রবেশ পথে তার শ্যালক, মানে মানে ঘুমন্ত অবস্থা, কোনো মতে তাকে উঠাইছে, হাঁটাহাঁটে নিচ্ছে। ওই প্রবেশ পথে যাওয়া মাত্রই বললো যে যেই বাড়ি আসতে, যে বাড়ির থেকে আমার বাড়িতে যেতে মিনিমাম আধা ঘন্টা লাগে হেঁটে, খেতে পার হয়ে যাওয়ার লাগে, সেই জায়গায় আমি এই প্রবেশ পথটা ক্রস করার সাথে সাথে দেখে আমি আমার উঠানে। আমি কই ছিলাম আমি নিজেও জানি না। এই গ্রামের বাড়িটা আমার কাছে পরিচিত, এখানে লোকজন আমার পরিচিত, কিন্তু কেউ কোনো কথা আমার সাড়া দেয়নি। আমি কোথায় ছিলাম, এরকম সাদৃশ টাইপের কোথাও আমাকে নিয়ে যাওয়া হয়ে গেছিল না, আমি গিয়েছিলাম, উনি জানতো না। তো যাই হোক, উনি অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সময়ে উনি যখন জ্ঞান ফেরে, ওনার লেফট সাইড, লেফট হ্যান্ড, লেফট পা, তারপরে বাম পাশের চোখ,
ঠোঁট সবই আপনার প্যারালাইজ হয়ে যায়। পরবর্তী সময়ে ডান চোখ আর ডান ঠোঁটটা মোটামুটি ঠিক হলেও হাত পা ঠিক হয়নি। ওই অবস্থায় তিনি 1998 সালে মারা যায় আর কি। 98 সালে ফেব্রুয়ারি মাসে মারা যায়। আর এই ঘটনাটা শেয়ার করে ওনার ছেলে, সম্পূর্ণ ঘটনাটা শেয়ার করে ওনার ছেলে। ওনাকে আমি অনেকবার এই ঘটনা ঘটার পর অনেকে বলেছে, কিন্তু রাসেল ভাই ওই মুহূর্তের পরে কিন্তু তাকে আর কোনো কিছু কারো কোনো ক্ষতি করা ট্রাই করে না। এবং সে যখন একজনের কাছে গেছে জানার জন্য যে তার ঘটনাটা কেন ঘটেছে, তিনি মানে তার ছেলে বলেছে যে আমরা শুনেছি যে বাবাকে তার অনেক পছন্দ করতো, যে দুজন মারা গেছে তারা বাবাকে পছন্দ করতো, এই জন্য হয়তো তার দোকানে যাওয়া, এই জন্য তো তার সামনে দেখা দেওয়া, নাহলে এটা কখনোই সম্ভব ছিল না। এটা ছিল আসলে প্রথম স্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর আলিফ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব এখন সরাসরি আমাদের আরেকজন অতিথি আবরার ভাইয়ের কাছে, এবং আবরার ভাইয়ের কাছ থেকে আমরা আর একটা ঘটনা শুরু আসবো, এবং আশা করছি যে এই ঘটনাটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলো শুরু আসি ঘটনাটি। হ্যালো লিসনার্স, আমি আবরার খান বলছি। রাসেল ভাই, ফার্স্টেই আমি বলে নেই, আমি যে ঘটনাটা আজকে বললো, যে এই ঘটনাটা আমার চাচার কাছে শুনতে পাই গত সপ্তাহে। এবং এই ঘটনাটার সাথে আমার পূর্বে চিটাগংয়ে আমরা একসময় থাকতাম, বলেছি আপনাকে, আমার জন্ম চিটাগংয়ে। তো আমাদের নিজেদের বাড়ির ঘটনা, আমাদের পুরান বাড়িতে অনেক ঘটনা ছিল যেগুলো এর আগেও আমি কুতে প্রেমে এসে শেয়ার করেছি। তো চাচা যখন ওনার বাসায় গেলাম, উনি যখন ঘটনাগুলো আমাকে বললেন, রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা ওই একই বাড়ি নিয়ে, মানে আমাদের পুরান বাড়িটা ভেঙে এখন আর কি একটা ডেভেলপার দিয়ে পরে এটাকে কাজ শুরু করা হয়েছিল। 18 তলা একটা প্রজেক্ট হয়েছিল চিটাগং ডিসি হিলের কাছাকাছি এলাকার। তার নামটা না বলি, এই কারণ হচ্ছে এইসব ঘটনার ব্যাপারে এলাকার মানুষও কিছু কিছু জানে। যারা জানে, যদি আমাদের সাথে থেকে থাকে, অবশ্যই বুঝতে পারবে কোন বাড়িটার কথা বলছি। এমন একটা ব্যাপার আর কি। তো এই বিল্ডিংটা করা হয়েছিল হচ্ছে 18 তলা একটা প্রজেক্ট, কিন্তু 11 তলা হওয়ার পর, 17 বছর আগে আমরা দিয়েছিলাম প্রজেক্টটা। তো 11 তলা হওয়ার পর এটা থেমে যায়, কারণ হচ্ছে ডেভেলপার কন্টিনিউ করতে পারেনি। তো সঙ্গত কারণে যেহেতু কমপ্লিট করতে পারেনি, পরে দেখা যায় যে প্রথম 3টা ফ্লোর হচ্ছে মার্কেট আমাদের, এর উপর থেকে হচ্ছে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। তো এই মার্কেটে শুধুমাত্র সকালবেলা থেকে 9টা থেকে রাত 8টা পর্যন্ত মানুষ খোলা থাকে, মানুষজন আসা যাওয়া থাকে। এবং বাকি এই 8টা-9টার পর থেকে শুধুমাত্র একটা দারোয়ান থাকে এই প্রেমিসিসের ভিতরে, আর কেউ থাকে না। আর দোতলায় আপনার একটা কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া আছে। কমিউনিটি সেন্টারে দেখা যায় অনেক সময় রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত প্রোগ্রাম থাকে। এবং যখন আপনার অনুষ্ঠান শেষ হয়ে যায়, তখন জাস্ট একটা ক্লিনার থাকে, যে কিনা রাত্রেবেলা 2টা-3টা পর্যন্ত সে ক্লিন করে তারপর ক্লোজ করে চলে যায়। তো এরকম একটা সিচুয়েশন আর কি। আর যে দারোয়ানটা ওখানে থাকে, সে কখনো পাহারা দেয় না, সে সবসময় বেসমেন্টে একটা রুম আছে, ওখানে গিয়ে ঘুমায়। ঠিক আছে, এই ঘটনাটা চাচা আমাকে বললো, যেটা ঘটে গেছে এটা প্রায় 7-8 মাস আগের ঘটনা। সিরিজ অফ কয়েকটা ঘটনা ছিল, এর ভিতরে 4টা। তো আমি জাস্ট একটু সংক্ষেপে আমি সবগুলো আপনাকে একটু বলে যাচ্ছি, সবাই আশা করে এতে দিয়ে বুঝে যাবে কি ঘটেছে ওখানে। আমরা যখন আমাদের পুরান বাড়ি ছিল, তখন আমরা জানতাম ওখানে 2টা জিন থাকতো আমাদের পুরান বাড়িতে। আজ থেকে আরো আগে, যখন 30 বছর 35 বছর আগে আমরা যখন ওখানে থাকতাম, ওই সময়টা। তো এই জিন 2টা ওখানকার হুজুরকে নিয়ে আসার পর, অনেক ঘটনার পরে, সে বলেছিল এই জিন 2টা আপনাদের কখনো ক্ষতি করবে না, আপনাদের ফ্যামিলির সাথে তারা মিশে গেছে অনেকটা, আপনাদের নানা রকম আলামত দেখাবে, কিন্তু কখনো ডিস্টার্ব করবে না। তো বাড়ি ভেঙে ফেলার পর আসলে আমাদের মাথায় ছিল না যে এটা কি হয়েছে, বা ওগুলা চলে গেছে না কি হয়েছে। তাদের আবার যে রিসেন্টলি তাদের যে ওখানে তারা যে আছে, সেটার অস্তিত্ব তারা বুঝিয়ে দিয়েছে কয়েকটা ঘটনা দিয়ে। তো আমি ঘটনায় চলে যাই রাসেল ভাই। আখের 7-8 মাস আগে এক রাতে মিন্টু নামে আমাদের দারোয়ান, যে রাত্রেবেলা ওখানে ডিউটি দেয়, এই মিন্টু বেসমেন্টে তার একটা রুম করে দেওয়া আছে। বিল্ডিংটা যেহেতু আপনার 3 তলা পর্যন্ত কমপ্লিট করা, বাকি পুরা যে 11 তলা পর্যন্ত যা আছে সব হচ্ছে জাস্ট আপনার পিলার করা। তো উপরে সে থাকে না, সে থাকে হচ্ছে বেসমেন্টে। বেসমেন্টে তার ওখানে টিনের আর গ্রিলের আপনার একটা ঘের দেওয়া একটা রুমের ভিতরে একটা চৌকি ফেলা আছে, ওখানে ঘুমায় সে। মোটামুটি রাত 2টা, 2:30 পর্যন্ত, 3টা পর্যন্ত সে বাইরে হাঁটাচলা করে, যখন ঘুম পায় নিচে যেয়ে ঘুমায়। ঘুমাতে গেছে সে, হঠাৎ করে তার দরজায় খুব সজোরে
মানে কেউ লাথি মারছে, ধাক্কাচ্ছে। তো সে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে নিয়ে উঠে নিয়ে দেখলো যে দরজায় বারবার হিট করছে কেউ একজন, এবং বলছে মিন্টু খোল। মিন্টু হচ্ছে চিটংয়ের, এবং তাকে একটা মহিলা কণ্ঠ বলতেছে মিন্টু খোল, এবং চিটংয়ের ভাষায় বলছে ঠিক আছে। এই অবস্থায় তখন মিন্টু একটু ভয় ঘাবড়ে গেল যে কি ব্যাপার, এটা কে, এত রাত্রে কে, একটা মহিলা এরকম। এর আগে আরেকটা জিনিস বলে রাখি যে টাইম টু টাইম মিন্টু অনেক সময় শুনতে পেত যে ওর পাশেই হচ্ছে একটা গোসলখানা আছে, ওখানে প্রায় রাত্রেবেলা গোসলের শব্দ পেত, কেউ গোসল করছে পানি ঢেলে ঢেলে মগ দিয়ে। তো খোল খোল বলছে, ওই সময় মিন্টু খুলছে না। হঠাৎ করে ওর রুমে একটা ছোট্ট একটা লাইট ছিল অল্প পাওয়ারে, ওটা টিপ টিপ করতে করতে নিভে গেল, এবং ধাকাতে ধাকাতে সে খেয়াল করলো দরজাটা হঠাৎ করে খিল দেওয়া, কিন্তু খিল দেওয়া উপরে হঠাৎ করে দরজাটা ঠাস করে খুলে গেল। খুলে যাওয়ার পর দেখে একটা অবয়ব দেখতে পারলো অন্ধকারের ভিতরে। সে অবয়বটা হচ্ছে একটা মহিলা টাইপের অবয়ব, শাড়ি পরা কোনো একটা মহিলা, খুব বয়স্ক। এবং একটু পর যখন একটু সামনের দিকে মহিলা তার কাছে চলে আসলো, তখন সে দেখতে পেল যে ওই মহিলাটা খুবই বয়স্ক। মিন্টুর বর্ণনার মধ্যে যেটা বললো মিন্টু, সেটা হচ্ছে যে মহিলাটা বয়স 100-র উপরে হবে। চোখগুলা প্রচন্ড লাল ছিল এবং ভয়ঙ্কর বলে চেহারা তার। সে বলতেছে, তোদেরকে কতবার বলছি এখানে থাকিস না, তোরা এখানে থাকছিস, আরো বড় ক্ষতি হয়ে যাবে। এই বলার সাথে সাথে মিন্টু ফিল করলো সে হঠাৎ করে মানে বিছানার উপর আছে, ওই অবস্থানে সে হঠাৎ করে শার্ট করে তাকে মানে অটোমেটিক সামথিং কোনো একটা মানে অদৃশ্য কোনো হাত তাকে যেন ঠেলে দেয়ালের সাথে আটকে ধরলো। সে নড়তেও পারছে না, চলতেও পারতেছে না, সে মুখ দিয়ে কিছু বেরো হচ্ছে না তার, এরকম একটা সিচুয়েশন। এর ভিতরে কোনো এক সময় ও অজ্ঞান হয়ে যায়, আবার তার জ্ঞান ফেরে একটা অনেক সময় পরে। জ্ঞান ফেরার পরে সে দেখে যে রুমের লাইটটা জ্বলছে। আবার সে বাইরের দিকে তাকায় দেখে দরজা খোলা, এবং তাকায় দেখে যে ওই মহিলাটা দাঁড়িয়ে আছে। সে এরকম একটা সিচুয়েশন, মানে এটা হয়তো বা আমি বা অন্য কেউ হলে হয়তো এর ভিতর আমরা হয়তো আরো ভয়ঙ্কর কিছু হয়ে যেত আর কি, হয়তো বা সুস্থ এত থাকতে পারতাম না। তো যাই হোক, মিন্টু এর পরে যেটা ঘটে তার, ওই মহিলা তার দিকে তাকিয়ে আছে, সে ওই অবস্থায় আবার জ্ঞান হারায়, এবং যখন জ্ঞান আসে তখন শোনে যে আজানের আওয়াজ, এবং তাকিয়ে দেখে তার দরজাটা খোলা ছিল ওটা বন্ধ। এরপরে মিন্টু ওখানে থাকতেই চায় না। পরের দিন আর কি জানায়, আমার চাচাকে জানায় যে এই সিচুয়েশন। কেউ বিশ্বাস করে না ওর কথা, যে এটা ও হয়তো বানিয়ে বলছে। ওর যেহেতু খুবই অল্প বেতনে চাকরি করে, হয়তো ওর বেতন বাড়ানো বা সে আরো ফ্যাসিলিটেড হওয়ার জন্য বলছে, তো কেউ বিশ্বাস করেনি ঘটনাটা। তো সে পরে বললো যে আমি চাকরি করবো, কিন্তু আমি রাত্রেবেলা এখানে ঘুমাবো না, আমি বাইরে বসে থাকবো। তো বাইরেই বসে থাকতো, বাইরেই ঝিমাতো, বাইরেই ঘুমাতো, এরকম অবস্থা। এখন দ্বিতীয় যে ঘটনাটা এরপরে ঘটে গেল সেটা হচ্ছে যে রাজীব নামে যে ক্লিনারটা ওই উপরে দোতলায় যে কমিটি সেন্টারে কাজ করতো, এই ক্লিনারটা একটা প্রোগ্রাম ছিল একদিন রাত 12টা 12:30 পর্যন্ত হয়েছে। এরপরে যে ওই যে উচ্ছিষ্ট খাবার টাবার যেগুলো থাকে এগুলো, ওখানে একটা ওয়াশরুম ছিল দোতলায়। ওই ওয়াশরুমের পাশে একটা গার্বেজ ক্যান ছিল বা অনেকগুলো গার্বেজ ক্যান ছিল, ওখানে সে ওই ময়লাগুলো এনে ক্লিন টিন করে ঝাড় টাড় দিয়ে তারপর সে চলে যেত ডিউটি শেষ করে। রাত 1:30-2টার দিকে তার কাজ শেষ হয়ে গেছে, সে গোসলখানায় ঢুকেছে গোসল করতে ফ্রেশ ট্রেশ হয়ে। এখানে বলে রাখা ভালো, এই রাজীব ছিল হচ্ছে নন বেঙ্গলি, বেসিক্যালি উর্দু স্পিকিং প্লাস বাংলাও জানতো সে। হঠাৎ করে তার দরজায় সে যখন গোসল করছে ওই সময় কেউ একজন খুব জোরে সজোরে আপনার ধাক্কাচ্ছে। তো সে তখন আর ইয়ে করলো না, গোসল তো তাড়াতাড়ি শেষ টেস করে সে বের হয়ে আসলো। বের হয়ে আসার পর সে দেখলো দূরে একটা মহিলা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং ওই মহিলা বলতেছে, তোকে না বলেছি এখানে, মানে ওকে উর্দুতে বলছে তখন। উর্দুতে ওই মহিলা বলছে যে তোকে না বলেছি, মানে সারমর্মটা এরকম, তোকে বলেছি যে তুই রাত বিরাতে এখানে আসবি না। এর আগেও মানে ওকে এরকম বলে অনেক সময় সে স্বপ্নে টপ্নে দেখেছে, এরকম কিছু ঘটনা ছিল। তো আমি যেহেতু ঘটনাটা অনেক বড়, একটু আমি ইয়েতে বলছি আর কি। তো সে এটা শোনার পর
সে আর কি ওটাকে তেমন একটা মানে ওই মহিলা দিয়ে তাকে আছে, একটু পর হঠাৎ করে দেখো যে মহিলাটা নেই। তো এই রাজীব পরের দিন এর বেশি তার সাথে কিছু ঘটে নাই। তো রাজীব পরের দিন এটা মিন্টুর সাথে শেয়ার করে, মিন্টু বললো যে আমি তো বলছিলাম, কেউ তো বিশ্বাস করলো না। আর এখানে সবাই এই ঘটনাটা শোনার পর যেটা বুঝতে পারলো যে উচ্ছিষ্ট খাবার, যেটা আমরা সবাই জানি যে এটার প্রতি আপনার জিন বা এদের কিছু আগ্রহ আছে বা কিছু একটা আছে, ওই সময়টা যখন উচ্ছিষ্ট খাবার ওখানে জড়ো করা হয়, ওরা যখন এগুলা খেতে আসে বা কিছু এগুলা কালেক্ট করতে আসে, তখন ওখানে মানুষের প্রেজেন্সটা ওরা পছন্দ করে না। এই কারণেই তাকে ওয়ার্নিংটা দেওয়া হয় তোদের। ওকে, তো এরপরে যে থার্ড ঘটনাটা হয় সেটা হচ্ছে আমার চাচার সাথে। আমার মেজো চাচা ওখানে ভাড়া কালেক্ট করতে প্রত্যেক মাসে যেতেন, মেজো চাচা এবং ছোট চাচা। তো মেজো চাচা 1 সপ্তাহ আগে গিয়েছেন, ছোট চাচা 1 সপ্তাহ পরে গিয়েছেন। 1 সপ্তাহ আগে কোনো এক রাতে আমার চাচা ওই 4 তলার উপরে একটা ওই খোলা জায়গার ভিতরে উপরে টিন দিয়ে একটা রুম করে ওখানে ওনারা থাকতেন। খাওয়া বাইরে হোটেলে খরচ করা, তো ওখানে একটা রুম করে নিয়েছিল আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, যেহেতু তো ইজিলি ওটা করে নিয়েছিল। ওখানে আমার বেড টেড পেলো, ওখানে ঘুমা। উনি রাত্রেবেলা হঠাৎ শুনতে পায় ওনার টিনের চালের উপরে, মানে উপরে পাকা কিন্তু তার উপরে একটা টিনের চাল দেওয়া আছে, ওই পাকার নিচে ওই টিনের চালের উপর কেউ দৌড়াদৌড়ি করছে। তো উনি মনে করতে হয়তো বিড়াল বা কিছু একটা এরকম হতে পারে, বা অনেক সময় পাখিটাকে এসেও লাফালাফি করে। উনি তেমন একটা পাত্তা দেননি। রাত্রেবেলা হঠাৎ করে উনি ওয়াশরুমের দিকে যাচ্ছেন, মানে ওখান থেকে বের হয়ে বাইরে এক কর্নারে হচ্ছে ওয়াশরুমটা করা, যেটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। তো ওইদিকে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন সিঁড়ির ওখানে বিশাল মানে একটা অন্ধকার জায়গা, তারপরে বোঝা যায় একটা বড় কিছু থাকতে বোঝা যায়, একটা বিশাল একটা ভালুকের মতো কিছু একটা বসে আছে, প্রায় 6 ফিট বা 5.5-6 ফিট বলেছিলেন বোধহয় আমাকে। হ্যাঁ, এটা আমি বলেছিলাম আপনাকে। ওই ভালুকের মতো ওখানে বসে আছে, এবং এই ভালুকটা মানে ওখানে খুব স্থির হয়ে বসে আছে, এবং পিছন সাইডটা মানে চাচার দিকে ফেসিং করা। চাচা ওটাকে মানে তেমন একটা ইয়ে না করে সে ওয়াশরুম থেকে বের হয়ে আবার রুমে দিয়ে যখন যাচ্ছে, তখন আছে চাচা দোয়া কালাম পড়তে পড়তে, কেননা উনি তো ছোটবেলা থেকে ওখানকার সিনিয়রিটা জানে যে ওখানে নানা রকম ঘটনা ছিল এবং জিনের ওখানে একটা ব্যাপার ছিল আমাদের বাড়িটাতে। তো উনি দোয়া কালাম পড়তে পড়তে উনি রুমে গিয়ে দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে যান। তো চাচা চলে আসেন আর কাউকে কিছু বলে না। এর ভিতরে ছোট চাচা 1 সপ্তাহ পর যান। রাত্রেবেলা রাত 2টা, 2:30টার দিকে, 3টার দিকে এরকম সময়ে চাচা আমাকে যেটা বলছিলেন আর কি, ওনার বাসে যাওয়ার পর, যে 2টা, 2:30, 3টার দিকে উনি আমার চাচির সাথে ঢাকায় ফোনে কথা বলছিলেন। কোনো একটা কারণে, কোনো একটা বিশেষ কারণে ওনাদের রাত্রেবেলা আর কি খুব ইম্পর্টেন্ট আলাপ ছিল, রাত্রে জেগেই ওনারা কথা বলছিলেন। এই সময় হঠাৎ করে উনি ফিল করলো যে ওনার ওই টিনের চালের উপরে, ওই সেম রুম টিনের চালের উপর কেউ দৌড়াদৌড়ি করছে, এবং উনি প্রথমে প্রাধান্য দেয়নি ব্যাপারটা। চাচির সাথে কথা বলছে চাচা ফোনে, হঠাৎ করে দেখে তার সাইডের যে জানলাগুলো আছে, 3 সাইডে 3টা জানলা আছে, ওটা সজোরে ধুম 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 করে কেউ বাড়ি দিচ্ছে, বা খুব জোরে, মানে মনে হচ্ছে যেন ভেঙে ফেললে এরকম একটা শব্দ। এরকম শুনতে তখন চাচি বলতেছে, তুমি কি শুনতে পারতেছো আমার জানলার কি বাইরে বাড়ি করতেছে, কি জানি উল্টা পাল্টা কিছু মনে হয় এখনো আছে। চাচি বলে, না আমি তো কিছু শুনি না। হঠাৎ করে দেখে যে ওই 3টা সাইড বাদ দিয়ে যেখান দিয়ে দরজা ওনাদের, ওই দরজাতে ধুম ধুম করে তখন ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে, এবং উপরে কিন্তু চিকনিয়ে দেওয়া। ওই অবস্থায় চাচা ঘাবড়ে গেছে। চাচি বলে, দেখছো কি শব্দ হয়? না আমি কিছু শুনতে পাবো। ওভার ফোনে ঢাকা থেকে চাচি কিছু শুনতে পাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। চাচা বেডের উপর মানে কোনোভাবে গুটিসুটি হয়ে বসে আছে। এর ভিতরে 2টা লাইট ছিল রুমে, লাইট গুলা টিপ টিপ করা শুরু হয়ে গেল, টিপ টিপ করতে 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 নিভেই গেল, এবং সজোরে ধাবাস করে ধুম করে একটা বাড়ি পড়লো হচ্ছে ইয়েতে, আপনার ওই দরজার উপরে। দরজা খুলে গেল, এবং ওই যে ঘটনাটা মিন্টুর সাথে ঘটেছিল নিচে, অনেকটা ওই সিমিলার ঘটনা তখন ঘটছে ওখানে। দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পর কেউ ভিতরে আসেনি। চাচা তাকিয়ে আছে আর দোয়া কালাম পড়তেছে। চাচিকে বলতেছে, তুমি কিছু বুঝতেছো? ওই যে চাচিও দোয়া কালাম পড়তেছে ঢাকায়। এর ভিতরে সে হঠাৎ করে শুনতে পেল ঘুঙুরের আওয়াজ। যে এই ঘুঙুরের আওয়াজের ঘটনাটা বলে, আমাদের পুরান বাড়ি থাকা অবস্থায় আমার মার সাথে আজ থেকে প্রায় 30-40 বছর আগে এবং ঘুঙুরের আওয়াজে একটা ঘটনা ঘটেছিল, যেটা আমি ভূতে ফিল্মে আগে বলেছি। এবং এই ঘুঙুরের আওয়াজটা প্রায়ই অনেকে শুনতো আমাদের পুরান বাড়ি, এবং এই গত 7-8 মাস আগে আমার চাচা শুনতে পাচ্ছে যে ঘুঙুরের আওয়াজ, কেউ নাচছে, এবং টোটালি ওই যে আমাদের লোকাল যে ক্লাসিক্যাল ড্যান্সের যে ছন্দগুলো, ওই ছন্দের মতো।
তো এটা শুনতেছে, চাচিকে বলতে তুমি ঘুমের আওয়াজ শুনছো? সে বলে না, আমি কিচ্ছু শুনছি না, তোমার কথা ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। তো এই অবস্থা একটা সার্টেন টাইমে গিয়ে অ্যারাউন্ড 4টা 4:30, ওই সময়টা মনে হয় 4:30টার দিকে ফজরের আজানের সময় ছিল। ওই সময়টা যখন আজান দেয় তখন হঠাৎ করে সব মানে নর্মাল হয়ে যায়, দরজার ধাপ করে আবার বন্ধ হয়ে যায়, লাইট জ্বলে ওঠে। তো এই ঘটনাটা জাস্ট কিছুদিন আগে ঘটে গেল আমার চাচার সাথে। তো রাসেল ভাই, এই আসলে ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন চলে যাই আবারও বাবু ভাইয়ের কাছে, এবং তারপর ডক্টর আলী, আমরা চলে যাচ্ছি তার কাছে। জি বাবু। থ্যাংক ইউ রাকুল ভাই। এই কাহিনীটা আবার আমি বলছি, এই গতবার শেয়ার করেছিলাম হাসিব আহমেদ দুর্লভের একটা কাহিনী, ওই আমার কাছে শেয়ার করেছে আবার। ওপা ঘটনা পাঠিয়েছে ক্যানাডা থেকে। তো ঘটনাটার বিষয়বস্তু হচ্ছে রবার্ট, এটা একটা ছদ্মনাম, নামে একজন লোক, যে নাকি ওখানে আই গেস ব্রিটিশ থেকে ইংল্যান্ড থেকে মুভ করে গিয়েছিল আর কি। তো বয়স হয়ে গিয়েছিল লোকটার, সে ওখানে থাকতো অ্যান্ড রাতের বেলা লেট নাইট শিফটে কাজ করতো আর কি। আচ্ছা, তো সন্ধ্যা অনেক দেরিতে, এবং ও রাতের বেলা কাজ করতে করতে ওর ব্যাক করতে করতে রাত 1টা 2টা এরকম বেজে যেত আর কি। তো একদিন রাতের বেলা ও ব্যাক করছে, ওর মনটা না, আর বলে রাখা ভালো যে ওই রবার্ট ছিল নাস্তিক প্রকৃতির, মানে সে আসলে এইথিস্ট ছিল আর কি। তো রবার্ট যখন ব্যাক করছে একদিন বাসা থেকে, তার মনটা এমনি ভালো ছিল না। সে চিন্তা করছে যে বাসায় কি করবে, সাথে একটা কলিগকে নিয়ে ব্যাক করছিল, এবং কলিগের সাথে ওর কিছু তর্কাতর্কি হয়, মানে লাইক একটা বিষয় নিয়ে লাইক কথাবার্তা হতে যেয়ে সেখানে একটা তর্কাতর্কি হয় ওদের দুজনের মধ্যে। এটা লাইক এই ব্রিটিশ লাইফস্টাইল এন্ড ক্যানাডিয়ান লাইফস্টাইল নিয়ে আর কি, ও প্র্যাকটিসিং লাইফস্টাইল নিয়ে আর ওদের ভেতরে একটা তর্ক হয়, এবং তর্কের এক পর্যায়ে আর কি রবার্ট আর কি বেশ অস্বস্তি ফিল করে এবং মন খারাপ করে সে বাসার দিকে আসার চেষ্টা করে। তো রাস্তা দিয়ে যখন হেঁটে আসতেছে, ওর কাছে বেশ জিনিসটা ভালো লাগে না, মন মেজাজটা খারাপ হয়ে যায়। চিন্তা করে যে আমি একটু সমুদ্রের পাশ থেকে হেঁটে আসি। তো যেখান থেকে আসতো ডাউন টাউনের পাশ ধরে, ডাউন টাউনটা একটু কোলাহলপূর্ণ, সেটা পাশ ধরেও এক সাইড দিয়ে চলে যায়, ওখানে একটা বিচ আছে, বিচের কাছে আর কি সমুদ্রের পাড়ে। তো ওখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বেশ যখন নাকি মনটা একটু ভালো লাগে, তখন সে ব্যাক করে। তো ব্যাক করতে করতে দেখা যাচ্ছে যে ও মানে ওই যে রাস্তা দিয়ে আসতেছিল, রাস্তাটা খুব নির্জন ছিল, কারণ ডাউনটাউন ছাড়ে আসার পরই বেশ নির্জন হয়ে যায়। তো একবার ভাবে যে ও মেইন রাস্তা দিয়ে আসবে। তো যাই হোক, ও ঘুরে ঘুরে মেইন রাস্তার পাশ দিয়ে বাসায় ব্যাক করে যখন নাকি বাসার গেটের সামনে চলে আসে, এসে দেখে যে বেশ তখন ফগি হয়ে গেছে, চারপাশ থেকে বেশ কুয়াশা ছেয়ে ফেলছে জায়গাটাকে। তো ও বাসায় ঢোকার জন্য যায়, গেটে যে চাবি দিয়ে যখন দরজাটা খুলবে, তখন দেখে যে পিছন থেকে একটা বাচ্চার গলা। বাচ্চাটা হবে 8-10 বছরের কোনো বাচ্চা, লাইক বাচ্চা মেয়ে যদি বলে পেছন থেকে, তো বলতেছে এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি। তো ও তখন চিন্তা করতেছে যে এটা কে, পিছনে তাকে এত কুয়াশার মধ্যে ঠিক ও দেখতে পায় না, দেখে যে দূরে একটা ছোট্ট বাচ্চার মতো অবয়ব দাঁড়ায় আছে, লাইক বোঝা যাচ্ছে যে বাচ্চা মেয়ে দাঁড়ায় আছে। তো আবার ওকে বলে এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি। তো আস্তে করে হেঁটে যায়, যে বলে কে, ওর সামনে যায়, যে বলে ইয়েস জে আই ক্যান হেল্প ইউ, হোয়াটস রং। তো কাছে যখন যায়, এটা বলতে বলতে যখন সামনে চলে যায়, বাচ্চাটার একদম কাছে যেয়ে সে দেখে বাচ্চাটার যে চেহারাটা বিভৎস, মানে চোখের জায়গায় চোখ নেই, হ্যাঁ মুখের জায়গা দিয়ে কেমনই হয়ে গেছে, লাইক মানে ভেতরে মনে হচ্ছে হা করলে কিছু না এরকম। ওই অবস্থায় বাচ্চাটা তাকে বলে যে ক্যান ইউ হেল্প মি। তো ও থতমত খেয়ে ভয় পায়, একটু ভয় পেয়ে, কিন্তু সে নাস্তিক, সেগুলো করে না, সে কিছু না মনে করে বলে কি হাউ ক্যান আই হেল্প ইউ, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। বাচ্চাটা বলে ক্যান ইউ হেল্প মি ফাইন্ড মাই হোম। তো ও তখন বলে ইয়েস আই ক্যান। তাই বলেও দাঁড়িয়ে থাকে, বাচ্চাটা হাঁটা শুরু করে উল্টা। বাচ্চাটা হেঁটে হেঁটে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়, ও কিন্তু আর যায় না। বাচ্চাটা চলে যাওয়ার পরই ওর মধ্যে কেমন যেন একটা ভয় ভর করে, ও দৌড় দিয়ে ওর গেটের কাছে চলে যায়, যে তাড়াতাড়ি গেটটা এলো পাথারি খোলার চেষ্টা করে, মানে ওর কাছে মনে হচ্ছিল কেউ একজন পিছন থেকে আসতেছ, লাইক সামবাড়ি, কেউ এসে ওকে ধরবে এরকম, মানে কেউ নাই রাস্তায়। তো ও এরকম গেট খুলে, আমি কিন্তু রাসেল ভাই এই ধরনের একটা ফিলিংস একবার পড়েছি, আমার নিজের এরকম হয়েছে, তখন চাবি সহজে গেটে ঢুকতে চায় না। আচ্ছা যাই হোক, হ্যাঁ মানে হ্যাঁ সিরিয়াসলি আমি এরকম ফিল করেছি একবার। যাই হোক, ওই লোক তখন গেট খুলে ঢুকে ভেতরে, ঢোকার পরে ওর বউর নাম ধরে ডাকে, ওর বউ আসে, বলে কি হয়েছে, বলে যে আমি এরকম একটা মানে এরকম একটা ঘটনা আমি দেখছি। জি, তো বউটা বলে যে তুমি মনে হয় আজকে বেশি ড্রিঙ্ক করছো মোস্ট প্রবাবলি।
ড্রিঙ্ক করার কারণে তুমি উল্টাপাল্টা হ্যালুসিনেশন করছো, তো জাস্ট গেট ইনসাইড অ্যান্ড লাইক গো টু স্লিপ। দেখো বাসায় যায়, বাসায় যেয়ে তখন ফ্রেশ হয়ে ওই দিন ঘুমা যায়। তো ঘুমের মধ্যে মনে হয় বেশ দুঃস্বপ্ন টপ্ন দেখে। তো ওর বউকে ও যে বলছে, ওর বউ জিনিসটা নিয়ে একটু ভাবে, ওর বউ ছিল ক্যাথলিক, ওর বউ জিনিসটা নিয়ে ভাবে যে কি মানে মানে জিনিসটা কি, ও কি দেখলো এরকম একদিন। তো এর মধ্যে ওদের বাসায় যেটা শুরু হয় রাতুল ভাই, জিনিসপত্র নাড়াতাড়া। রাত্রেবেলা ঘুমায় গেলে হঠাৎ ওরা শব্দ পায় যে কেউ সোফা টেনে এদিক থেকে ওদিক সরা নিচ্ছে, মানে উপরে মনে হচ্ছে কেউ ঘোর করে এদিকে সোফা চালাচ্ছে, এদিকে এটা শোনাচ্ছে, মানে বিশাল এগুলা। তো ওর ওয়াইফ একদিন এরকম রাত্রেবেলা হেঁটে উপরে চলে যায়, যে দেখে সব নর্মাল, এত শব্দ হচ্ছে কিন্তু কিছুই না। তো ওদের যে ছেলে ছিল, ছেলেদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি এরকম মানে কিছু করো নাকি? ছেলেরা বলে যে নো, দ্যাট আমরা করি নাই ধরনের কিছু, এটা কি হচ্ছে আমরা নিজেরাই জানি না, আমরা মাঝে মাঝে শব্দ পাই। তো এরকম অবস্থা, মহিলা যেদিন যে দেখে এগুলো কিছু দেখে নাই, তো মহিলা না ভয় পায় উপরে যেয়ে, তার মনে হয় যে তার পেছনে কে ফলো করে করে আসতেছে করিডোর দিয়ে, এরকম একটা ফিলিংস তার ভেতরে থাকে। তো মহিলা ওই দিন যখন ঘুমায়, ঘুমের মধ্যে হঠাৎ করে সে মানে ফিল করে যে তাকে কেউ চেপে ধরছে। ইটস লাইক এ স্লিপ প্যারালিসিস কাইন্ড অফ থিং। মহিলা যখন নাকি মানে অনেক কষ্টে উঠে উঠে তাকায় দেখে যে ওরকম একটা ছোট মেয়ে, বিভৎস চেহারা, তার হাত পা চেপে পা চেপে ধরে রাখতো। সে জোরে চিৎকার করে ওঠে, তার ছেলে আসে রুমের ভিতরে। কি হয়েছে বলে যে ও ছেলেকে বলে যে এরকম এরকম ঘটনা। তো ওরা তখন করে কি যে ওই মহিলা একজন কে নিয়ে আসে, চার্চ থেকে একজন ফাদারকে ডেকে নিয়ে আসে, বলে যে আমার বাসায় এরকম এরকম। কিন্তু চার্চের লোকরা নাকি এক্সোরসিজম বা পারফর্ম করতে হলে তাদেরকে ভ্যাটিকানের পারমিশন ছাড়া তাহলে কি পারে না। তো সে এসে বলে যে এই বাসায় কিছু একটা আছে, বাট আমরা তোমার এটা করতে পারবো না। আর যেটা করে তারা বাসাটাকে শুদ্ধিকরণ করে চলে যায়, বাট এটাতে খুব একটা কাজ হয় না। এই কন্টিনিউয়াস এই জিনিসগুলা মানে ঘটতেই থাকে। সবচেয়ে ওর্স যেটা হয়, একদিন এরকম ওরা বসেছিল রুমের মধ্যে কথা বলতেছে, এই সময় হঠাৎ করে দেখা যায় দুপ করে পুরা মানে বিদ্যুৎ নিভে যায়, পুরো বাসা, কারেন্ট নাই। ইলেকট্রিসিটি যখন চলে যায়, ওরা হঠাৎ করে কি ব্যাপার, এখানে তো ইলেকট্রিসিটি ভাবে যায় না। হঠাৎ তাকায় দেখে যে সামনের আশেপাশে দূরের বাসার লাইট দেখা যাচ্ছে, দ্যাটস মিন পাওয়ার আউটেজ হয়নি। তো যেটা পরে ওই ইসে আর কি মহিলার বড় ছেলে মানে কিচেনে যায় যে ক্যান্ডেল বা কিছু খুঁজে পায় কিনা, একটা ফ্ল্যাশ লাইট ছিল, ওইটা নিয়ে যায়। তো সে যখন নাকি কিচেনে যায়, কিচেনে যে দেখে যে তাদের যে চুলাটা, ওটা গ্যাসের চুলা ছিল, গ্যাস স্টোভ, দেখে গ্যাস স্টোভ জ্বলতেছে আর একটা মেয়ে সেখানে দাঁড়ায় তার দিকে তাকায় আসে, এবং তার দিকে তাকানো অবস্থায় মেয়েটা তার হাতটা গ্যাস স্টোভের মধ্যে ঢুকায় দেয়, এবং পুরো হাত পুড়ে মাংস পোড়া একটা গন্ধ আসতে থাকে। এটা দেখে ছেলে চিৎকার করে দৌড় দিয়ে চলে আসে। ছেলে চিৎকার শুনে ওখানে যায়, রবার্ট যায়, রবার্টও দৌড় দিয়ে উপর উঠে, রবার্ট ছেলে পেছনে উপর উঠে সে ওখানে যায়, কারণ ওর আব্বা নাকি ক্রিমেটিং, রবার্টের বাবা ছিল ক্রিমেটিং ইসের লোক আর কি, যে মানে ক্রিমেট করে যেখানে বডি পোড়ায় সেখানে। তো সেই ধরনের গন্ধের সাথে পরিচিত, সে ঠিক এই ধরনের একটা গন্ধ এখানে যে পায়, পাওয়ার পর সে তাকে দেখে যে কিছু নাই, বাট এই যে চুলার থেকে একটা ধোঁয়া আসতেছে এরকম গন্ধ। তো এই অবস্থায় ওদের পুরো ফ্যামিলি যেটা করে, আরেকজন চার্চের লোককে ডাকে, ফাদারকে, সেও আসলে কোনো সলিউশন দিতে পারে না। তো রবার্টের মন খুব খারাপ থাকে। তো সে যেখানে কাজ করতো তার এখানে একজন অ্যারাব কাজ করতো আর কি। সো অ্যারাব লোকটার সাথে সে তার ঘটনাটা বলে যে লাইক আমি এরকম এরকম সমস্যায় পড়ছি, এরকম দেখতেছে। আরব লোকটা বলে যে আমি তোমাকে একটা হেল্প করতে পারি, আর আমাদের দেশ থেকে একজন আসছে, আলেম লোক আসছে এখানে, তো হি ক্যান হেল্প ইউ আউট উইথ দিস। বাট ওই লোকটার নাম বলা যাবে না, লোকটা নাকি মানে আমাকে যে হাতিব লিখতে, উনি নাকি খুব বিখ্যাত একজন আলেম। যাই হোক, তো ওনার কথা বলার পর নাকি সে বলতে যে ওকে আমি রাজি আছি অন্য সাহায্য নিতে, যদিও আমি ধর্মকর্ম মানি না, বাট আমি উইয়ার্ড যেসব জিনিস দেখছি আমার লাইফে যেটা আসলে বিশ্বাস করা কষ্টকর। তো ওই আলেমকে ওদের বাসায় নিয়ে আসে। তা আলেম আসে, আলেম এসে ওনাদের বাসাটা দেখে, দেখে নাকি বলে যে তোমরা সবাই বাসার বাইরে চলে যাও, আমি একা বাসার মধ্যে থাকবো, তোমরা নিচতলায় বসে থাকো, উপর উঠবা না। আলেম নাকি উপরে যায়, এবং তখন শুনে যে আলেমটা মানে আরবি ভাষায় কি পড়তেছে, মানে রবার্ট সেটা বোঝেনি কি পড়ছে, কিছু কোনো আয়াত তুরা বা কিছু একটা পড়ছে আর কি। যাই হোক, তো আলেম কিছু পড়ছে, পড়ার পর নাকি অনেক মানে গদরা গদরির উপরে একটা শব্দ আসে, ধূপ ধাপত কিছু শব্দ আসে। পরে আলেম অনেকক্ষণ পরে আসে, উনি খুব টায়ার্ডের মতো ঘেমে গেছেন। উনি বলে যে আমি তোমার সমস্যা দূর করে গেছি, এখানে এখন আর এই সমস্যাটা হবে না, ঠিক আছে? তোমাদের বাসায় কোনো দুষ্ট ডিমন মানে দুষ্ট জিন এখানে আসছিল,
রাস্তার মধ্যে যদি তোমাকে কেউ বলে যে আমাকে বাসা চিনাও, বাসা দেখাও, এই ধরনের কোনো মানুষের সাথে তুমি যাবা না, কোনো কিছুই, কোনো ডাকে সাড়া দিবা না, এটা উচিত না। এটা নাকি ওই আলেম তাদেরকে বলছে এবং আলেম ও তাদের বাসাটাকে ই করে দিয়ে দেওয়া করে। তো এই আসলে থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো এবার আলিফের কাছে, এবং আলিফের কাছে একটা ঘটনা শুনে আসবো এবং আশা করছি যে এটাও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। তো এখন যে ঘটনা হলো, ওটা ডেনি নামে একজন আমাকে পাঠিয়েছে আমার পেজে। আচ্ছা, তো সেই ভাই আসলে তার সে অ্যাকচুয়ালি বুদ্ধিস্ট, কিন্তু সে তার পরিচয় গোপন রাখতে বলেছে আমাকে। সেই সুবাদে আমি তার পুরো নামটা বলছি না, তার নাম ডেনি। এবং যে এলাকার ঘটনা সেটা হচ্ছে আসলে ওইটা ওখানকার রিনাউন একটা জায়গা, আমি জানি না এখানে শেয়ার হয়েছে কিনা। ওই পুকুরটার নামই হচ্ছে কল্লাকাটা পুকুর। আচ্ছা, পুকুরের নাম হচ্ছে কল্লাকাটা পুকুর। ওই পুকুরটা বর্ণনা ছোট করে একটু দেই। পুকুরটা হচ্ছে যেই জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে যশোরের মানে চিটগাঁওয়ের নোয়াপাড়ায়, এবং আমি কাজোর দিঘির পার সম্ভবত। এবং ওই পুকুরটা হচ্ছে এমন একটা জায়গায়, এটা হচ্ছে 2 কিলোমিটার আগে একটা গ্রাম, মাঝখানে পুকুর, 2 কিলোমিটার পরে আরেকটা গ্রাম, এর মাঝখানে ক্ষেত। আচ্ছা। তো তখনকার ঘটনা 1990 থেকে 95 এর দিকে। তখন একটা হিন্দু ফ্যামিলির ঘটনা এটা আসলে। তো সেই ফ্যামিলির যে বড় ছেলে, তিনি থাকতেন মানে বাংলাদেশের বাইরে। তো টাকা পয়সা জমিয়ে এসে বাংলাদেশে পরবর্তী সময় বিয়ে করতে আসে। তার সাথে একটা মেয়ের বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার পরে ছেলেটা বিদেশ চলে যায়। তো পুকুরটা হচ্ছে রাতুল ভাই ওনাদের বাসা থেকে বেশ কাছেই, আচ্ছা, বাড়ি থেকে বেশ কাছাকাছি পড়তো। তো এই লোকটা যখন বাংলাদেশে আসার ডিসিশন নেয়, তখন ডিসিশনটা এই কারণে নেওয়া হয় যে সে জানতে পারে তার ওয়াইফ মাল্টিপল রিলেশনে মানে ধরা খেয়েছে আর কি, ফ্যামিলিগতভাবে কয়েকজন দেখেছে। আর মেয়েটা কাজ করতো একটা ফ্যাক্টরিতে, এখানে চন্দ্রঘোনা এলাকায় একটা পেপার মিলের কাজ করতো, আমি নামটা বলছি না। তো ওই পেপার মিলের পাশে সে বাসা ভাড়া নিয়ে থাকতো, যেহেতু হাজবেন্ড বিদেশে ছিল ওই মুহূর্তে, তো সে এখানে বাসা ভাড়া নিয়ে থাকতো। পরবর্তী সময় ফ্যামিলিগতভাবে জিনিসটা জানাজানি হয়, ফ্যামিলিগত থেকে সমাজে ছড়িয়ে পড়ে। আচ্ছা, তো ছেলেরা জানে এবং বাংলাদেশে আসে। তো এখন যেমন ডিভোর্স ছিল, তখন ওই মুহূর্তে আসলে ভাই মানে মাথা গরম হলে যা হয়, তো উনি ডিসিশন নেয়, ফ্যামিলিগতভাবে ডিসিশন নেয় এবং ফ্রেন্ড নামের ডিসিশন যে নেয় যে এই মেয়েটাকে রাখবে না। ঘটনার উৎপত্তি সেখান থেকেই, হত্যা করার পরিকল্পনা করে একটা পর্যায়ে তাকে ঘুমের ওষুধ খাওয়ায়। ঘুমের ওষুধ খাওয়ানোর পরে ওই মহিলা তাকে ওই পুকুরের পাড়ে নিয়ে যায়। সে পুকুরটার বর্ণনা এরকম যে পুকুরটার চারিপাশে তাল গাছ ছিল, বিভিন্ন ফলের গাছ, এবং চারিপাশে ঝোপঝাড়কে পরিষ্কার করে না, এরকম মানে চকলা পাকা একটা জায়গা। সেখানে একটা শেকড়ের উপরে মাথাটা রেখে তারা মেয়েটাকে জবাই করে। জবাই করার পরে বডিটা এখানে ফেলে রেখে চলে যায়। তো যেহেতু তাল পাকার সময় এই মুহূর্তে, তো কিছু ডানপিটে ছেলে আছে গ্রামের, তারা ওদের একটা ছেলে তাল পাড়তে যায় ভোরবেলা সকালে, দল বেঁধে তাল পাড়তে চাইছো, একটা ছেলে এই পাশে আসে। তো আসার পরে সে তাল গাছে উঠবে এমন সময় দেখে যে শেকড়ের সামনে একটা বডি পড়া আছে। এটা দেখে সেই অজ্ঞান হয়ে যায়। তাকে খুঁজতে গ্রামবাসী আসে, অনেক মানুষ অন্তর অনেক জায়গায় খুঁজেছে, এসে দেখে যে একটা বডি পড়া। তো পুলিশ এসে বডি রিসিভ করে, বডি নেয়, কিন্তু রাসেল ভাই কোনো মাথা নিতে পারে না, কারণ মাথাটা এই জায়গায় ছিল না। মাথা ছিল ওই গ্রামেরই একটা কালভার্টের নিচে মাটির মধ্যে পুঁতে রাখা। 3 দিন পর গন্ধ বের হওয়ার পরে সবার চোখে পড়ে একটা কুকুর ওই মাথাটা নিয়ে টানা হেঁচড়া করছে। তো পরবর্তী সময় পুলিশকে ডাকা হয় এবং পুলিশ ওই মাথাটা নিয়ে যায় পোস্টমর্টেম করবার জন্য। যাই হোক, এই ঘটনাটা রাসেল ভাই এই জায়গায় পজ না, কারণ এই ঘটনাটা ঘিরে আস্তে আস্তে ঘটনাগুলো পুরাপত্তন ঘটে। এরপর থেকে রাসেল ভাই এই জায়গাতে মানুষ দিনে অথবা দুপুরে অথবা রাতে কেউ হাঁটা চলাফেরা করতে পারেনি। সর্বপ্রথম এক্সপিরিয়েন্স ঘটে আমি যার ঘটনা শেয়ার করবো তার খালুর সাথে। তাদের একটা খামার ছিল, গরুর খামার ছিল। ওই মুহূর্তে কোরবানি ঈদের 3 মাস আগের ঘটনা। এই কোরবানি ঈদ না রাসেল ভাই, ওই সময় কোরবানি ঈদের থাকে 3 মাস আগের ঘটনা। তো তারা ওই গরুর খামারটা পরিচর্যা করছে, বৃষ্টির পানি জমে যেত। ওই সময় বর্ষা মৌসুমে কোরবানি ছিল, অনেক আগের ঘটনা। আসলে আমি ঘটনার সাথে ম্যাচ করি 93-তে আমি যখন ছোট ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে ঈদটা ছিল কোরবানি ঈদটা ছিল বৃষ্টির মধ্যে। আমি কিছু জিনিস ম্যাচ করাতে পারি। তো যাই হোক, ওই মুহূর্তে কোরবানি ঈদ ছিল 3 মাস আগের ঘটনা।
কোরবানির 3 মাস আগে ওই খামারের মধ্যে তার সাথে একজন লোক থাকতো, আর ওই মুহূর্তে গরু ছিল তার খামারে, সেই জন্য পরিচর্যা প্লাস পাহারা দুইটাই কাজ করতে হতো, যেহেতু 3 মাস তাকে একটু কষ্ট করতে হচ্ছিল। আর বৃষ্টির পানি জমলে ওই মাটি সরিয়ে সরিয়ে বৃষ্টির পানি সরাতে হতো। আচ্ছা। তো ওই খামারের ভিতরে অনেকগুলো গরু ছিল, তারা এরকম একদিন রাতের বেলা হঠাৎ করে তারা ওই পানি জমে যায় খামারের ভেতর, ওই খামারের ভেতরের পানি সরাতে যেয়ে তারা ভেতরে বসে গল্প করছিল, কথা বলছিল, প্ল্যান করছিল। এমন সময় হঠাৎ করে ঝপঝপ করে শব্দ, কেউ হেঁটে এটা দৌড়ে আসছে। প্রথমে পুরা খামারটা চারিপাশে ঘুরে একটা পর্যায়ে এসে সামনে এসে বসে, খামারটার সামনে এসে বসে। তো উনি টর্চ নিয়ে প্রথমে দেখে, কাউকে খুঁজে পায় না। পরবর্তী সময় দেখে একটা মেয়ে বসে আছে, বসে বসে কান্না করছে। তো মায়া কান্না, অনেক মানে অ্যাডোরেবল কান্না, খুব মানে মানে ইচ্ছা হবে যে সামনে যে জিজ্ঞেস করি কে তুমি, কোথা থেকে আসতো। কাছে যাতেই মাথাটা পড়ে যায় গলা থেকে। এইটা দেখার পর উনি আর ওখানে জ্ঞান ধরে রাখতে পারেনি, অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞানে ফিরে আসে তখন উনি তার এলাকাবাসী কথায় কথায় গল্পে 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 জেনে যায়। তখন সবাই মুখ খোলা শুরু করে, হ্যাঁ আমি এই জায়গায় হাঁটতে যাওয়ার সময় আমি এরকম একটা মেয়ে কান্না করতেছে। ওই দিন রাত্রেবেলা আমি যাওয়ার সময় ওই পুকুরের চারিপাশে কে জানি দৌড়াচ্ছে, কিন্তু আমি কাউকে টর্চ মেরে খুঁজে পাই নাই। মানে ঝোপঝাড় এত বড় বড় ছিল যে দৌড়ালে আপনি শব্দ পাবেন। ওইখানকার একটা মানুষ বয়স্ক, উনি মাছ ধরার খুব শখ, উনি প্রায় সময় এই জায়গায় এসে মাছ ধরত। তো তার কাছে কিছু ঘটনা, একটা ছোট্ট কথা উনি বলে যে আসলে প্রথম দিন আমি যখন এখানে আসছিলাম তখন আমি খুব ভয় পাই। আমি মানে শুনি যে একটা মেয়ে কান্না করছে এবং আমি মেয়েটাকে আমার পাশেই দেখতে পাই, কিন্তু আমি কাছে যাই না, যে দৌড়ে পালাই যাই। এর পরবর্তী সময় আমি খালি শব্দই পেয়েছি, মেয়েটাকে দেখিনি। আমি হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আসছি, এরপর থেকে মাছ ধরি, কোনো সমস্যা নাই। এলাকার লোকজন ওই লোকটাকে পাগল বলে। এখানে যায় মানে ওইখানকার মানে উঠতি বয়স্ক যুবকের ওই জায়গায় যাওয়া মানা, বা ছেলে বা মেয়ে যেই হোক, খেলতে খেলতে এখানে যাওয়া মানা, কারণ এখানে গেলে বিপদ ঘটতে পারে। সবাই এই জায়গাটা পরিচিত। ওই লোককে যখন এই ড্যানি ভাই জিজ্ঞেস করে যে আপনার কি সমস্যা, আপনার কি, কখন বলে কি যে আমি এখানে প্রায় যাই, ওখানে মানুষের কান্নার শব্দ পাই আমি, কিন্তু আমাকে এখন গায়ে লাগে না এগুলা, আমি ওই ইউজ টু হয়ে গেছি। এবং থার্ড যে ঘটনাটা শেয়ার করব, এটা হচ্ছে একজন মহিলার কি, উনি অন্তঃসত্ত্বা ছিল ওই মুহূর্তে, আর ওনার হাজবেন্ড থাকতো ঢাকায় কাজ করতে। প্রতি সপ্তাহে হাজবেন্ড গ্রামের বাড়িতে বেড়াতে যেত, এবং দেখা হইতো প্রতি সপ্তাহে, কিন্তু এক সপ্তাহে তার হাজবেন্ড আসে না। তো তার সময় কাটতো তার বাড়ি মানে ঘুরে ফেলায়, তার কোনো বাচ্চা হয় না, তো বাচ্চা হবে। আর ছাগল ছিল তার তিনটা ছাগলের সাথে তার ওই কথা বলে বলে সময় কাটানো আর কি। তার পুকুর থেকে তার ঘরটা ছিল খুব বেশি দূরে না, হেঁটে যেতে 2 মিনিট সময় লাগে। তো যে ছাগলগুলো সে চড়িয়েছিল, সেই ছাগলগুলো সন্ধ্যার সময় ব্যাক করে নেয়। নর্মালি চলে আসে বাড়িতে, কিন্তু ছাগলগুলো নর্মালি ডাকলেই চলে আসতো, কিন্তু ছাগলগুলো আসে না। সন্ধ্যা হয়ে গেছে। তিনি ওই পুকুরের পাড়ে গিয়ে দেখে একটা ছাগল, 2টা ছাগল বাড়িতে চলে এসছে, একটা ছাগল পুকুরের পাড়ে, পুকুরের কাছে মানে টিভির মতো জায়গায় দাঁড়িয়ে আছে। তুই আয় 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 ডাকে, আসে না। ছাগলটা যত কাছে যায় ছাগলটা তত দূরে যায়, মানে পুকুরে নেমে যাবে, এরকম অবস্থা। খুব কাছে যাওয়ার পরে ছাগলটা একটা সময় ভ্যানিশ হয়ে যায়। কিন্তু তিনি যেটা শব্দ শুনতে পায়, ওই যে রাসেল ভাই কান্না করছে একটা মেয়ে, তার চুলগুলা খুব লম্বা। সে কাছে যায়, কাছে যাওয়ার পরে মাথাটা তার দিকে তাকায়, কোনো চুলটাই আছে, কোনো মাথা নাই। বলতে যে তুই কি জানিস আমার মাথাটা কোথায়, লোকাল ল্যাঙ্গুয়েজে, তুই কি আমার মাথাটা খুঁজে দিতে পারবি? আমি মাথা ছাড়া কাঁদছি অনেকদিন যাবো। এটা বলতে বলতে উনি অজ্ঞান হয়ে যায়, এবং ওই মুহূর্তে ওনার প্রসব হয়ে যায়। এলাকার লোকজন ওনাকে উদ্ধার করার সময় দেখে যে বাচ্চাটা প্রসব করেছিল সেটা মৃত বাচ্চা। এরপর থেকে রাসেল ভাই এখনো পর্যন্ত এখানে এখনো অনেকে অনেক সাউন্ড পায়, অনেক শব্দ পায়, অনেকেই প্রত্যক্ষ করে। কেউ বলে তো কেউ বলে না, কেউ মুখ খুলে তো খোলে না। এবং আমাকে বলেছে যে আপনি যেতে পারেন, আপনি এখানে চাইলে দেখে আসতে পারেন। ছবি টবি পাঠিয়েছে, আমি শেয়ার করিনি। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা, এখনো পর্যন্ত ঘটে চলছে সেই জায়গায়। এবং এই হয়তো বা এটা ওনারা মনে করে, বুদ্ধিস্টরা মনে করে যে ওরা মানে আত্মা হয়তো বা কষ্ট পাওয়া আত্মা হয়তো বা সেখানে বসে বসে মানুষকে বলছে বা জানান দিতে চাচ্ছে, তাকে প্রপারলি ক্রিমেশন করা হয় না বা কিছু একটা। কিন্তু আমার আত্মা তো রাসেল ভাই, আমি কিভাবে আত্মার ডেফিনেশন দেবো? আমার কাছে মনে হয় সেটা জিন্দারা করা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো আমাদের নতুন অতিথির কাছে।
আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমাম হোসেন, জগন্নাথ ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্কে পড়ছি। আমি ঢাকা ওয়ারি থেকে আসছি। জি জি প্লিজ আপনার আচ্ছা, ঘটনাটা হচ্ছে কি 2011 সালে যখন আমি হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম দিচ্ছি নটরডেম কলেজে। আমি তখন স্টুডেন্ট ছিলাম। তো ফার্স্ট ইয়ার এক্সাম ফাইনাল এক্সাম শেষ হবে, মানে একেবারে শেষ মুহূর্তে আমাদের ভ্যাকেশন শুরু হবে। প্রায় 1 মাস 5 দিনের একটা ভ্যাকেশন শুরু হওয়ার কথা ছিল। তো এর পরবর্তীতে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে গিয়ে আমার ক্লাসমেট ছিল, তো বলতেছে বন্ধু ঢাকায় বসে আর কি করবি, এক কাজ কর, তুই আমার গ্রামে বাড়ি আমার সাথে চল, কয়েকদিন ঘুরে আসলি। তা আমি বললাম যে আসলে কখনো তো এইভাবে ঢাকার বাইরে যাওয়া হয় না ফ্যামিলি ছাড়া। এক কাজ করে আমি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলিকে বলি, বাবা আব্বা আমাকে বলি। তখন হচ্ছে গিয়ে ও বলছে আচ্ছা ঠিক আছে তুই আমাকে জানাস। আমি ততক্ষণে চলে গেলাম। তো বগুড়া চলে গেল, বগুড়া হচ্ছে ওর হোম ডিস্ট্রিক্ট। বগুড়া চলে গেলে আমি হচ্ছে বাসা কনভিন্স করার পর হচ্ছে গিয়ে রাজি করার পর হচ্ছে গিয়ে আমি ওকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে বন্ধু ঠিক আছে, আমি একদিন আসবো। তো ও বললো যে ঠিক আছে ভালোই হয়, তুই আস। আর ওই দিন রাত্রে, এই পরের দিন রাত্রে একটা যাত্রা পালা আছে আমাদের এখানেই বাজারে, দেখতে পারলি। ওকে ফাইন। তো যেদিন যাব তার আগের দিন, মানে আমার বিকালে যাওয়ার কথা ছিল, ওই দিন আর কি সকাল থেকে তো অনেকের হয়তো মনে আসছে কিনা যাই না, 2011 সালে তখন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল ঢাকা শহরে, এবং সব দিকেই ইলেকট্রিসিটি ছিল না। ইলেকট্রিসিটি না থাকার কারণে হচ্ছে আমার মোবাইলটা চার্জ দিতে পারি নাই, এবং একটা ডেড মোবাইল নিয়ে তো আর আমি এক জায়গায় যেতে পারি না, তার সাথে তো আমি আর যোগাযোগটাও করতে পারবো না। যার কারণে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে কি করবো। পরবর্তীতে আমি আর আসলে যাওয়াই হয় নাই। তো এদিক থেকে আমার ফ্রেন্ড, ও গ্রামেই আমার ফ্রেন্ড হচ্ছে আমার যাওয়ার প্রস্তুতি, আমাকে রিসিভ করার প্রস্তুতি নিচ্ছে। ওর একটা ফ্রেন্ডকে বলে রাখছে, মানে আমার ফ্রেন্ড এর নাম মাসুদ। ওর এক ফ্রেন্ডকে বলে রাখছে সুমনকে, যে বন্ধু আমার ফ্রেন্ড আজকে রাত্রে আসবে, চলো আমরা দুজন হচ্ছে রাত্রে ওকে রিসিভ করে নিয়ে আসি, রাত 10টা বাজে আসবে। তো ওর ফ্রেন্ড বলে ওকে ফাইন ঠিক আছে। রাত 10টা যখন বাজে তখন ওর ফ্রেন্ড সুমন আমার ফ্রেন্ডকে বাড়ি থেকে নেওয়ার পর হচ্ছে বলছে বন্ধু চলো, তোমার ফ্রেন্ডের তো টাইম হয়ে গেছে আসার, এক কাজ করি আমরা চলো বাজার দিয়ে যাই। ও তো বাকি ট্রেনে হয়তো আমাদের আগেই চলে আসবে। তো আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড দুজনে হচ্ছে হাঁটা শুরু করলো। এখন ওর ফ্রেন্ড বলতেছে ঠিক আছে বন্ধু এক কাজ করি, আমরা রাস্তা দিয়ে না গিয়ে আমরা হচ্ছে বিল দিয়ে যাই, কারণ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের তো তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু আমরা তো রাস্তা দিয়ে গেলে আমাদের লেট হয়ে যেতে পারে। আর এখন তো আমরা রিক্সাও পাবো না গ্রামে, তো যেহেতু এখন 10টা মানে অনেক টাইম। এর পরবর্তীতে ও বললো যে আমার ফ্রেন্ড বললো যে ওকে ফাইন ঠিক আছে চলো আমরা তাহলে এক কাজ করি, বিল দিয়ে হাঁটা শুরু করি। তো দুজন হাঁটতেছে এক পর্যায়ে হচ্ছে আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডকে সুমনকে বিভিন্ন কথা বলতেছে, বিভিন্ন টপিকস নিয়ে কথা বলতেছে, বাট ওর ফ্রেন্ড হচ্ছে গিয়ে কোনো কথার রেসপন্স করতেছে ভালোভাবে, কিন্তু কোনো কথার রেসপন্স করতেছে না। তো আমার ফ্রেন্ড অ্যাজ ইউজুয়াল সেটাই নিল, রিসিভ করলো। তো হাঁটার এক পর্যায়ে মাঝখানে যখন চলে আসলো বিলের, তারা হচ্ছে গিয়ে দূর থেকে দেখতে পেলো একটা জলসা বসে আছে। জলসা বলতে হচ্ছে গিয়ে কেরোসিন দিয়ে কুপি জ্বালিয়ে কিছু মানুষ বৃত্তাকার সার্কেল হয়ে চারপাশে বসে আছে। তখন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের যে ফ্রেন্ড সুমন, সে বলতেছে বন্ধু চলো আমরা দেখি এখানে কি হচ্ছে। তো আমার ফ্রেন্ড বললো যে দেখো আমার ফ্রেন্ডের টাইম হয়ে গেছে, মানে আমার কথা বলতেছে, ওর তো টাইম হয়ে গেছে আসার, আমাদের তো যাওয়া উচিত। তো কি হচ্ছে না দেখারই বিষয়, বা না দেখাই বেটার। কারণ হচ্ছে অনেকে আছে যারা হচ্ছে তান্ত্রিক বা এইসব ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে, তারা রাতের এই সময়গুলোতে একেবারে খোলা ফিল্ডে বা হচ্ছে এইসব জায়গায় এসে তারা তাদের ধ্যান ধারণা গুলো কন্টিনিউ করে বা প্র্যাকটিস করে। তো আমার ফ্রেন্ডের ফ্রেন্ড বলতেছে না ঠিক আছে তবু আমরা একটু দেখি। তখন তারা হচ্ছে দূর থেকে দেখতেছে যে কিছু লোক বসে আছে, এবং একজনকে মনে হচ্ছে তাদের অ্যাটিটিউডে যে সে লিডার, তার আশেপাশে গুলোকে মনে হচ্ছে তারা শীর্ষ, সে তাদেরকে লিড দিচ্ছে এবং কিছু কথা বলতেছে। যে ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে যখন পরবর্তীতে ঢাকায় এসে ঘটনাটা শেয়ার করে, সে আমাকে বলছে বন্ধু এই ল্যাঙ্গুয়েজ কেউ বুঝবে না বাংলাদেশের কোনো মানুষ, এটা আমি অন্তত বেশি মানে বাংলা ভাষার কাছাকাছি কোনো ল্যাঙ্গুয়েজ না। এক পর্যায়ে হচ্ছে কি তারা আরো ক্লোজ গিয়ে দেখতেছে যে হচ্ছে তারা কিছু মন্ত্র পড়তেছে। তো আমার ফ্রেন্ডের ফ্রেন্ড মানে সুমন বলতেছে বন্ধু চলো বসি কিছুক্ষণ দেখেই। আমার ফ্রেন্ড তখনও না করলো যে না বন্ধু দেখো ইমাম আসার টাইম হয়ে গেছে, ওকে তো আমি আনতে হবে, রিসিভ করতে হবে। তো এসে বসে আছে, আর গ্রামের জায়গা একটা এলাকা, ও চিনে না জানে না এত রাত। তখন ওর ফ্রেন্ড বলতেছে না একটু দেখি না চলো, মানে আগ্রহটা বেশি দেখাচ্ছে ওর ফ্রেন্ড। তখন হচ্ছে কি হঠাৎ করে আমার ফ্রেন্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন ও নোটিস করলো যে মানে একজন লোক, মানে শিষ্যদের মধ্যে একজন, সে হচ্ছে কি নিজের পায়ের আঙ্গুল নিজেই ছিঁড়ে পাশে রাখতেছে। মানে আপনি জিনিসটা কতটা উইয়ার্ড হইতে পারে, খুবই করে সে বুঝে যে আমার সামনে একজন ব্যক্তি, সে হচ্ছে কি নিজের পায়ের আঙ্গুল বা হাতের আঙ্গুল মটকে খুলতেছে, আমরা যেরকম মুরগির বা হাড্ডি খাই এই টাইপের কিছু। তখন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ডকে নোটিস করলো, বন্ধু দেখো জিনিসটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। তখন ও বলছে আর না দেখি, আর কোনো ব্যাপার না, কি হয়েছে, কোনো প্রবলেম, তোমার কি হয়েছে। তখন হচ্ছে গিয়ে ধীরে ধীরে জিনিসটা বাড়তেছে, 1-2 করে প্রত্যেকটা শিশু এখন হচ্ছে গিয়ে সবাই নিজেদের হাতের আঙ্গুল, ডান হাত দিয়ে বাম হাতের আঙ্গুল
অথবা পায়ের আঙ্গুল খুলতেছে, মানে মটকিয়ে খুলে তুলে পাশে রাখতেছে। তখন জিনিসটা আমার ফ্রেন্ড কিন্তু যথেষ্ট সাহসী, আমি কলেজ লাইফে ওকে 1 বছরে যতটুকু দেখলাম যথেষ্ট সাহসী, এইসব বিষয়ে খুব একটা বেশি ইয়ে হয় না, নার্ভাস হয়ে যায় না। বাট ও আমাকে যখন বললো যে বন্ধু আমি এই সময়টা এসে, তখন আমি নিজেকে ঠিক রাখতে পারি। তখন আমার ফ্রেন্ডকে আমি ধরলাম, মানে মাসুদ তার ফ্রেন্ডকে ধরলো, ধরে টান দিয়ে বললো যে চলো এখানে থাকার দরকার নেই, চলো আমরা চলে যাই, আমার ফ্রেন্ডে আসা টাইম হয়ে গেছে। তখন যখন এই যে ওর ফ্রেন্ডকে ধরে আসতে নিবে, তখন হচ্ছে দেখতেছে যে যে ব্যক্তি লিডার টাইপের, আমি প্রথমে যার কথা বলছিলাম সে তার অ্যাটিটিউডে মনে হচ্ছে লিডার টাইপের, মানে সে লিড দিচ্ছে এই জলসার আগে, সে আবার নিজেই নিজের আঙ্গুল এবং হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল ছিঁড়ে এবার সে আর পাশে রাখতেছে না, খাচ্ছে। তখন আমার ফ্রেন্ড মোটামুটি ভালোভাবে ভয় পেয়ে যায়, এবং তাদের এই কর্মকাণ্ড গুলো দেখে আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডকে মানে সুমনকে বলে যে বন্ধু আমার আর মনে হয় না আর এখানে থাকা কোনো প্রয়োজন আছে, আর এরপরও কি তুমি বলবা জিনিসটা স্বাভাবিক? তখন আমার ফ্রেন্ডের ফ্রেন্ড মানে সুমন বলতেছে কেন তাদের ঘটনা কি, মানে তাদের এই অ্যাক্টিভিটিস কি আমার থেকেও ইয়ার, মানে আমার থেকেও বেশি ভৌতিক? তখন আমার ফ্রেন্ড বলতেছে মানে, তো আমার ফ্রেন্ডের সামনেই সুমন এবার নিজের আঙ্গুল নিজে বা হাতের আঙ্গুল নিজে ছিঁড়ে বলতেছে এটা তো কোনো ব্যাপার না। মানে এবারে আমার ফ্রেন্ড বুঝতে পারছে যে দ্যাট ওয়াজ নট সুমন, এটা সুমন ছিল না, যে সুমন হচ্ছে গিয়ে ওকে নিয়ে বাজারে যাওয়ার কথা ছিল। তখন সে দৌড় দেয়, এরপর যা দৌড় দেওয়ার হচ্ছে গিয়ে রাস্তা ওঠার ঠিক আগ মুহূর্তে সে খেজুর গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। সকালে হচ্ছে গিয়ে সে নিজেকে মানে আবিষ্কার করে নিজের বিছানার মধ্যে আশেপাশে মানুষ জড়ো হয়ে বসে আছে। তখন সবাই জিজ্ঞেস করতেছে আচ্ছা বাবা তুমি রাতে বের হয়েছিল, তোমার ফ্রেন্ড আসবে বাজার থেকে রিসিভ করবে তাকে বাড়িতে আনবা, এটা বলে বের হইতো, কিন্তু তোমাকে আমরা পুকুরের মধ্যে পেলাম কেন? তোমার পুরো হোল বডি পুকুরের মধ্যে ছিল, জাস্ট মাথার উপরে ছিল, মানে কিনারের মধ্যে পুরো হোল বডি পুকুরে পানিতে এবং মাথার উপরে। তোমরা বলতেছো না আমি তো হচ্ছে গিয়ে ঠিক আছে আমি একটা প্রবলেম ফেস করছি, আমি তোমাদেরকে এটা বলবো পরে, কিন্তু আমি এই ধরনের কোনো কিছু সিচুয়েশনের মধ্যে ছিলাম না যে আমাকে পুকুরে যেতে হবে, আর আমি একটা খেজুর গাছের সাথে বাড়ি খেয়েছি, এই পুত্রকে পর্যন্ত আমার মনে আছে। তখন তারা বলতেছে না আমরা হচ্ছে তোমাকে এইভাবে পাইলাম, এবং মোটামুটি তোমার মাথাটা ওই পুকুরের কিনারে যে কাদা থাকে সে কাদাটা মোটামুটি ডেবে ছিল। এই হচ্ছে কি ঘটনা আছে ভাই। এবং পরবর্তী আমার ফ্রেন্ড আমাকে পরবর্তীতে আমি ওকে তো পরের দিন সকালে ফোন দিছি যে আমি আসতে পারি না, সরি আমি আজকে আসবো। তখন ও বলতেছে না আসার দরকার নেই, আর আমরা হচ্ছে গিয়ে আমি তোকে ঢাকা এসে কিছু কথা বলবো। এই হচ্ছে বন্ধু আমার বন্ধুর ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতি পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। Stay tuned to Radio Purti FM and do Purti. দারাজে চলছে বর্ষপূর্তি উৎসব। আপনাদের সবার প্রিয় দারাজ 5 বছরের পদার্পণ উপলক্ষে নিয়ে এলো 5th অ্যানিভার্সারি ক্যাম্পে 6 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। দারাজে চলবে বিশাল ডিসকাউন্ট, আর এখনই ডাউনলোড করুন হ্যাপি শপিং। দারাজে চলছে বর্ষপূর্তি উৎসব। আপনাদের সবার প্রিয় দারাজ 5 বছরের পদার্পণ উপলক্ষে নিয়ে এলো 5th অ্যানিভার্সারি ক্যাম্পে 6 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। দারাজে চলবে বিশাল ডিসকাউন্ট, আর এখনই ডাউনলোড করুন হ্যাপি শপিং। রেডিও মানে ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও পুরতি FM, আমি রাতেল আছি সাথে। ঘড়িটার সময় রাত 1:34। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমাদের আজকে শেষ অতিথি, তার কাছে আমরা ঘটনা শুনতে যাব। আশা করছি আপনাদের সব ঘটনাগুলো ভালো লাগছে। আপনি প্লিজ একটু আপনার নাম বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন মিরপুর থেকে। জি। আমি ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ মিস্টার ওভিকে, যিনি আমাকে এখানে আসার জন্য উৎসাহিত দিয়েছেন। ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা আমার নানার কাছ থেকে শোনা। জি। উনি গ্রামের মানুষ, উনি মাঝে মাঝে ওনার মাছ মারার খুব শখ ছিল। উনি বিভিন্ন জায়গায় মাছ মারার উৎসব হলে উনি বিভিন্ন জায়গায় মাছ মারতে যেত। তো ভালো কথা, এইভাবে উনি বিভিন্ন জায়গায় যেত। তো একদিন উনি হঠাৎ করে মাছ মারতে গেছে। তা যাওয়ার পরে উনি বাসায় এসে মন খারাপ করে বসে আছে। তো মন খারাপ করে বসে থাকার পরে ওনার দাদা এটা নোটিস করছে। নোটিস করার পরে ওনাকে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, তুমি তো মাছ মারতে গেলা, তো তুমি এখানে মন খারাপ করে কেন বসে আছো? তো উনি বলতেছে যে সবাই মাছ পাইলো, আমি তো মাছ পাইলাম না, তো হচ্ছে এই জন্য আমি মন খারাপ করে বসে আছি। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা ব্যাপার বলি, তুই যদি এটা করতে পারিস তাহলে হচ্ছে তুই অনেক মাছ মারতে পারবি। তো ঠিক আছে, তো আমার নানা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে এটা শিখায় দাও। তো উনি বললো যে তুই একটা কাজ করবি, তুই একটা যুবতী হিন্দু মেয়ে যে মারা গেছে তার শ্মশানে যখন তাকে পোড়ানো হবে, তুই ওইখান থেকে তার লাশ এর যে পোড়ানোর পরে যে বাঁশ থাকে, কাঁচা বাঁশ আর হচ্ছে ওই সিঁদুরটা তুই নিয়ে আসবি, যে কোনো একটা চাঁদ রাতে। তো ভালো কথা, আমার নানা এইভাবে খুঁজতে থাকে যে কবে মারা যায়, এইভাবে উনি নোটিসে থাকে। তো একটা সময় দেখা যায় কি যে আপনার বেশ কিছু দিনের মধ্যেই একটা মেয়ে মারা যায়। তো উনি জানতে পারে, জানার পরে উনি খোঁজ নেয় যে কোন শ্মশানে হচ্ছে ওনাকে এইভাবে পোড়ানো হয়েছে। তো একদম উনি কি করলো, একদিন রাতে চাঁদ রাতে উনি গেল।
যাওয়ার পর এটার প্রথম যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে ওনাকে পুরা শরীরে কোনো কাপড় রাখা যাবে না, কিচ্ছু রাখা যাবে না, সে অবস্থায় হচ্ছে ওনাকে যে ওই বাসটা নিয়ে আসতে হবে। তো উনি কথা মতো ওইভাবে গেল। তো যাওয়ার পরে উনি যখন শ্মশানের কাছে গেল তখন এমনি তো ভয় লাগেই, উনি ভয় ভয়ে গেল। তো যাওয়ার পরে তারপরে উনি ওনার মনে যথেষ্ট সাহস রাখলো। তো যাওয়ার পরে উনি যখন বাসটা ধরে টান দিবে বা টান দিল, তখন হচ্ছে ওনাকে বললো, এই তুই আমাকে কেন খোঁচাচ্ছিস, এই তুই কি করছিস এটা। তো এইভাবে উনি থমকে গেল। উনি থমকে যাওয়ার পরে উনি মনে সাহস রেখে কি করলো, ওই বাসটা ধরে উনি জোরে টান দিল। জোরে টান দেওয়ার পরে উনি ওই বাসটাকে কাঁধে করলো। কাঁধে করার পরে উনি বুঝতে পারলো, যে নোটিস করলো যে ওনার পা পিছন থেকে ওনাকে বারবার ডাকছে, এই তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস। আর বিভিন্ন ভয়ঙ্কর যে প্রাণীগুলো আছে, প্রাণীগুলো ওনাকে ভয় দেখাইতে থাকলো। তো ওনার দাদা ওনাকে বলে দিয়েছিল যে যেটাই হোক আর যাই হোক তুই পিছন দিকে তাকাবি না। তো উনি ওইভাবে সুন্দর করে ওনার বাসটা নিয়ে বা আর ওই সিঁদুরের কোটাটা নিয়ে ওই বাড়িতে চলে আসলো। তো আসার পর ওনার প্রয়োজন মতো যতটুকু দরকার হয় উনি ততটুকু রেখে বাকিটা হচ্ছে ওনাদের বাড়ির পাশে একটা জাম গাছ ছিল, সেই জাম গাছের ডালে উনি ঝুলায় রাখছে। তো রাখার পরে উনি রীতিমতো যেটা করে মানুষ, হাত পাও ধুয়ে সুন্দর করে হচ্ছে উনি শুতে গেল। তো শুতে যাওয়ার পরে উনি নোটিস করতেছে যে ওনাকে ডাকতেছে, তো এই তুই আমাকে এখানে রেখে গেছিস, তোর সাথে আমাকে কেন নিলি না, তুই আমাকে নিয়ে যা, এই তুই আমাকে নিয়ে যা। তো ওনার আম্মা শুয়েছিল। তো ওনার আম্মা এটা নোটিস করলো। নোটিস করার পরে ওনাকে ডাক দিল, এই তুই কোত্থেকে কি নিয়ে আসছিস, এখন তোকে ডাকতেছে, তুই বল আমাকে। তো ওনার আম্মাকে উনি সবকিছু খুলে বললো। তো খুলে বলার পরে উনি হচ্ছে কি করলো, তো ওনার আম্মা বললো যে তুই সকালে যে করে হোক ওইটাকে তুই রেখে আসবি, যেখান থেকে এনেছিস সেখান থেকে রেখে আসবি। তো ভালো কথা, উনি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়ির পাশে আছে মনুমতি নদী, সেই মনুমতি নদীতে উনি বাসটাকে হচ্ছে আপনার ভাসাই দিল। তো ভাসাই দেওয়ার পরে ওই বাসটা হচ্ছে মধুমতি দিয়ে যাচ্ছিল। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটা, যে বাসটা ওনাকে রাখতেছিল। উনি শুনতে পাচ্ছিল, এই তুই আমাকে কেন ভাসাই দিলি, এই তুই আমাকে কেন ভাসাই দিলি, তুই আমাকে নিয়ে যা। তো ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো। তো উনি কি করলো, ওই বাসের যে বাকি অংশটুকু উনি যেটা রেখে দিয়েছিল, যতটুকু ওনার প্রয়োজন ওইটা দিয়ে উনি মাছ মারার হচ্ছে আপনার পোলা যেটা বলে গ্রামের ভাষায়, ওইটা উনি তৈরি করলো। তৈরি করে উনি হচ্ছে আর ওই সিঁদুর দিয়ে হচ্ছে যা যা করার দরকার মন্ত্রতন্ত্র করে ওইটা নিয়ে উনি মাছ মারতে চলে গেল। তো এইভাবে মাছ মারতে দেয়। তো যাওয়ার পরে উনি একটা জিনিস খেয়াল করে কি, যখনই উনি গিরাপানি থেকে একটু মাঝাপানির দিকে আসে তখনই দেখে যে কে যেন ওনার পা ধরে টান দেয়, কে যেন ওনাকে ওই পোলা ধরে টান দেয়, উনি ওইটাকে ধরে রাখতে পারে না। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর উনি খুব ভয় পেয়ে গেল ব্যাপারটা নিয়ে। ভয় পেয়ে যাওয়ার পরে উনি হচ্ছে ওনার দাদার কাছে এসে শেয়ার করে। তো উনি বলে কি যে এটা তোর ক্ষতি হতে পারে, তুই একটা কাজ কর, তুই এটা নষ্ট করে ফেল। তো তারপরে কি করবে, উনি এটা নষ্ট করে ফেললো। এই ছিল ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ।